বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে আর সমাজের কাছে নিজেকে প্রেজেন্ট করতে ঈশান আজকে একজন আর্মি অফিসার। আজকে স্বয়ং প্রধানমন্ত্রীও তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে চলেছে। আর এর প্রধান কারণ হচ্ছে কিছুদিন আগে ঈশান আর ওর টিম দেশের একটা বড় গ্যাংকে ধরেছে, যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষতি করা। পুলিশ যখন শত চেষ্টা করেও গ্যাংটাকে বাগে আনতে পারছিল না, তখন ওরা আর্মির হাই কমান্ডোকে বিষয়টা জানালে উনি স্পেশাল ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসার ঈশান আর টিমের সদস্যগুলোকে এই দায়িত্বটা দেয়। তো ওরা মাত্র 5টা দিনের মধ্যে গ্যাংয়ের লিডার এবং দলবল শুদ্ধ ধরে সবার সামনে আনে। তখন প্রধানমন্ত্রী খুশি হয়ে একটা প্রেস কনফারেন্সে ঘোষণা দেন যে অফিসারগুলো গ্যাংটাকে সবার সামনে এনেছে, তাদেরকে উনি রাষ্ট্রীয়ভাবে সম্মান দেবেন। তার জন্য আজকে ঈশান আর ওর বন্ধু বান্ধবগুলো এসে প্রধানমন্ত্রী আসার অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ ধরে ওরা দাঁড়িয়ে থাকার পর যখন প্রধানমন্ত্রী আসছিল না, তখন ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। ঈশান ওর ফ্রেন্ড আলমিন আর মেহেদির সাথে বেশ জমিয়ে গল্প করছিল, কিন্তু যখনই কমান্ডো ওদের সামনে আসছিল ওরা চুপচাপ হয়ে যাচ্ছিল, কারণ আর্মিতে কিছু নিয়ম কারণ বলে কথা আছে। তো ওদের কথা বলার এক পর্যায়ে মেহেদি বলে, বন্ধু, আমরা দুজন তো রিলেশন করি, কিন্তু তুই রিলেশন করিস না কেন বলতো? হ্যাঁ, সেটাই তো। তোকে কতবার কতগুলো মেয়ে দেখালাম, তোর তো কাউকে পছন্দ হয় না কেন বলতো? দেখ, তোরা যে কাউকে ধরে নিয়ে প্রেম করতে বললে তো প্রেম করা যায় না, তাই না? আর তাছাড়া তোরা যে মেয়েগুলো দেখিয়েছিস তাদের কাউকে আমার ভাল লাগেনি। তাহলে তুই কি কখনো প্রেম করবি না? করবো না কেন? অবশ্যই করব, কিন্তু যেদিন মনের মতো কোনো মেয়েকে পাবো সেদিন। আর যদি সম্পর্ক গভীর হয় তখন অবশ্যই তাকে বিয়ে করব। এটা লাইফের ব্যাপার, তাই যে কারোর সাথে রিলেশনে যাওয়া যায় না, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তোর কি ধরনের মেয়ে পছন্দ বলতো? বারবার তোকে এই একই প্রশ্ন করেও তো আমরা কোনো উত্তর পাইনি। মেয়ে হবে এরকম, যাকে দেখলে একটা প্রেম প্রেম ভাব চলে আসবে ভেতরে। হরিণের মতো দুটো চোখ থাকবে, গোলাপি ঠোঁট, গোলগাল চেহারা, চোখ দুটোতে মায়া ভরা থাকবে, যার দিকে তাকালে হারিয়ে যাওয়া যাবে। কোমর অব্দি চুলগুলো থাকবে, যেটাতে মুখ ডুবিয়ে দিয়ে আমি সারাটা দিন ওর চুলের ঘ্রাণ নিতে পারবো। মাইরালা ভাই, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? এরকম মেয়ে আছে বলে তো মনে হচ্ছে না। তোর জন্য এটা অর্ডার দিয়ে তৈরি করতে হবে। কথাটা বলেই আলামিন আর মেহেদি হাসতে শুরু করলো। তখন ঈশান একটা রাগী মুড নিয়ে বলল, খুব হাসি পাচ্ছে, তাই না? আমি আমার মনের কথাটা বললাম, কিন্তু তোরা সেটাকে এভাবে উড়িয়ে দিবি, জানলে কখনোই বলতাম না। আরে ভাই, রাগ করছিস কেন? তুই যে বর্ণনা দিলি, এতে এরকম মেয়ে পাওয়া খুব কষ্ট হবে, তাই একটু হাসি পেলো। আর যেভাবে বললি তাতে একটা খাতা কলম নিয়ে বসলে অনেক সুন্দর একটা কবিতা হয়ে যেত। এজন্যই কবিরা বোধ হয় এরকম গ্যাস খাওয়া কবিতা লেখে, তাই না? দেখ, ইনসাল্ট করার একটা লিমিট আছে। তোরা কিন্তু আমাকে ইনসাল্টের উপর ইনসাল্ট করে যাচ্ছিস। আরে রাগ করছিস কেন? তোর সাথে একটু মজাও করা যাবে না নাকি? ঈশান আর কিছু বলতে যাবে এর মধ্যেই কমান্ডো সবাইকে অ্যালার্ট করে দেয় যে প্রধানমন্ত্রী চলে আসে। তো ঈশানরা যে যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সরাসরি স্টেজে উঠে যায়। তখন ঈশান খেয়াল করে প্রধানমন্ত্রীর পেছনে একটা মেয়ে স্টেজের দিকে যাচ্ছে, কিন্তু মেয়েটা সামনের দিকে ঘুরে থাকায় ঈশান ওর মুখটা দেখতে পাচ্ছিল না, তাই আর দেখার চেষ্টাও করল না। প্রধানমন্ত্রী স্টেজে উঠে আর তখন ওনার সাথে থাকে সেই মেয়েটি গিয়ে একটা জায়গায় বসে। তখন হঠাৎ করে ঈশানের নজর পড়ে স্টেজে বসে থাকা সেই মেয়েটার দিকে। মেয়েটার দিকে তাকাতেই ঈশান এক নিমিষে নিজের মধ্য থেকে হারিয়ে যায়। মেয়েটা দেখতে এতটা সুন্দর যেটা যা বলার বাহিরে। ঈশান এর আগে কোনোদিন এমন মেয়ে দেখেনি। ঈশান ঠিক একটু আগে যেমনটা বর্ণনা দিয়েছিল, আল্লাহ যেন ওর কথাগুলো শুনে ঠিক তেমন একটা মেয়েকে ওর সামনে পাঠিয়েছে। ঈশান ভালোভাবে খেয়াল করলো, ও যতটুকু বলেছিল মেয়েটার মধ্যে তার থেকে বেশি দিয়ে আল্লাহ ওকে তৈরি করেছে, যেটা দেখে ঈশান চোখ ফেরাতেই পারছিল না। আর তাই ওর পেছনে দাঁড়ানো আলামিন মেহেদি কি বলছিল সেটা ওর কানের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এবার ওদের পরিচয়টা দিয়ে নি। তো গল্পের হিরো হচ্ছে ঈশান আহমেদ অনিক। ঈশান বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বিজনেসম্যান। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে ঈশান সেনাবাহিনীতে দাঁড়ায়। তো সব দিক দিয়ে ফিট থাকায় ওকে সিলেক্ট করা হয়। আর 1 বছর হলো ও ট্রেনিং শেষ করে এখন একজন আর্মি অফিসার। ওর জীবনটা যেন সাফল্য দিয়েই ভরা।
অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে যেই মেয়েটা আসছে সে হচ্ছে গল্পের নায়িকা, নাম হচ্ছে লামিয়া জান্নাত হিমো। লামিয়া প্রধানমন্ত্রীর একমাত্র সন্তান, দেখতে মারাত্মক সুন্দরী। এতদিন দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে, তাই ঈশান ওকে আগে কখনোই দেখেনি। আর তাছাড়া আপনারা জানেন যে আর্মির চাকরি করলে এসব দিকে খেয়াল রাখা কষ্টকর, তাই ঈশান সেটা খেয়াল রাখেনি। আর আজকে ও প্রথমবার লামিয়াকে দেখছে। প্রধানমন্ত্রী 20 মিনিটের মতো তার মূল্যবান বক্তব্য দেয়। এক পর্যায়ে উনি ঈশান আর ওর টিমের প্রশংসা করে আর যারা অপারেশনটা যুক্ত হয়েছিল তাদের একে একে ওনার কাছে যেতে বলে। এক এক করে সবাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ওনাকে সম্মান প্রদর্শন করলে উনি সবার গলায় মেডেল পরিয়ে দেন। সর্বশেষ ঈশানকে ডাকা হলে ঈশান কোনো রেসপন্সই করছিল না। তখন আলামিন আর মেহেদি ওকে পাশ থেকে বলে, ঈশান, কিরে যাচ্ছিস না কেন? কি হলো তোর? মন্ত্রী স্যার তোকে ডাকছে, যা। কিন্তু ঈশানের কোনো রেসপন্স ছিল না। তারপর আলামিন ওকে একটু নাড়িয়ে দিয়ে বলল, বন্ধু কি হয়েছে তোর? দেখ, প্রধানমন্ত্রী তোকে ডাকছে আর তুই এইভাবে দাঁড়িয়ে আছিস। আলামিনের কথায় ঈশানের ঘোর কাটতেই ও তখন স্টেজের দিকে এগিয়ে যায়। তারপর প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ওনাকে সম্মান প্রদর্শন করতেই উনি ঈশানের গলায় মেডেল পরিয়ে দিয়ে তারপর ঈশানের সাথে কিছুক্ষণ কথা বলে ওর সাথে হ্যান্ডশেক করে। ঈশান প্রধানমন্ত্রীর সাথেই কথা বলে চলে আসার সময় একবার লামিয়ার দিকে তাকায়, তো লামিয়াও ঈশানের দিকে তাকায়। তখন ঈশান খেয়াল করে লামিয়ার চোখ দুটিতে এক অদ্ভুত মায়া আছে, যেটা বর্ণনা একটু আগেই ও দিয়েছিল, আর এখন সেটা দেখতে পাচ্ছে। ঈশান বেশ কিছুক্ষণ ওভাবেই স্টেজে দাঁড়িয়ে থেকে লামিয়ার দিকে তাকিয়ে থাকে, আর লামিয়া ওর দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান লামিয়াকে এমন ভাবে দেখছে মনে হচ্ছে যে ও কখনো মেয়ে দেখেনি। লামিয়ার বেশ অস্বস্তি ফিল হচ্ছিল, যার কারণে ও ঈশানকে বলে, এক্সকিউজ মি, কোনো সমস্যা? লামিয়ার কথায় ঈশানের ঘোর কাটতেই ও তখন চোখগুলো নামিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। আর লামিয়া ভাবে, কি অদ্ভুত ছেলে। ঈশান স্টেজ থেকে নেমে ওর জায়গায় গিয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী আরো কিছুক্ষণ বক্তব্য দিয়ে তারপর শেষ পর্যায়ের ঘোষণা দেয়, যারা অপারেশনটার সাথে যুক্ত ছিল তাদের সবাইকে 1 মাসের ছুটি দেওয়া হচ্ছে। যেটা শুনে ঈশান সহ টিমের সবাই অনেক খুশি হয়। সব ফর্মালিটি শেষে ওরা ওদের ক্যাম্পে ফিরে যায়। আজকে আর কোনো কাজ না থাকায় ওরা সবাই মিলে আড্ডা দিতে বসে যায়। সবাই বসতেই মেহেদি ঈশানকে জিজ্ঞেস করে, এই ঈশান, তোর কি হয়েছিল বলতো? প্রধানমন্ত্রী আসার পর উনি আর ওনার মেয়েটা স্টেজে ওঠার পর থেকে দেখলাম তুই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছিস, তারপর আবার স্টেজে যাওয়ার পরেও ওর দিকে কেমনে তাকিয়েছিলি? ব্যাপারটা কি বলতো? প্রেমে পড়ে গেলি না তো? মেহেদির কথায় ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না। তখন আলামিন ওকে একটু খোঁচা মেরে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাছাড়া আমাদের ঈশান ওইভাবে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকার ছেলে নাকি? আসলে মানে ঈশান প্রথম দেখাতেই লামিয়ার প্রেমে পড়ে গেছে, আর মেয়েটার মাঝে যেন কেমন অদ্ভুত এক মায়া আছে। আর সবচেয়ে বড় কথা, ঈশানের করা বর্ণনা অনুযায়ী যেন মেয়েটা তৈরি, তাই ঈশান প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছে। তাই ঈশান আমতা আমতা করে বলছিল কথাগুলো। আসলে কি আসলেই তুমি আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের প্রেমে পড়ে গেছো, তাই তো? ঈশান লামিয়াকে দেখার পর থেকে যেন আর নিজের মধ্যে নেই, তাই বলার মতো কোনো কথা ওর মুখ দিয়ে বের হচ্ছে না। তাই ওদের সামাল দিতে বলল, আরে না, তেমন কিছু না। আসলে মেয়েটা দেখতে অনেক সুন্দর, আর তাছাড়া তোদের যেমন বর্ণনা দিয়েছিলাম ঠিক তেমনই দেখতে মেয়েটা। সেটা কি তোরা খেয়াল করেছিস? না রে বন্ধু, গার্লফ্রেন্ড অন্য মেয়েদের দিকে তাকাতে বারণ করেছে, তাই তেমনভাবে দেখে উঠতে পারিনি। সমস্যা নেই, তুই দেখ, তোর ভালো লাগলে আমরা তোকে হেল্প করব। কিরে, পছন্দ হয়? ঈশান একটা হাসি দিল আর বলল, একটু একটু। আমার তো মনে হয় পুরোটাই। আচ্ছা যাই হোক, ওটা ব্যাপার না। শোন, আমি যতদূর শুনলাম মন্ত্রীর মেয়ে নাকি গতকাল আমেরিকা থেকে দেশে ফিরেছে। এখন থেকে ও বাংলাদেশেই থাকবে। ও হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আর বাইরে থাকার আমরা ওকে আগে কখনো দেখিনি। মন্ত্রী বাসা তো তোদের শহরেই, তাছাড়া 1 মাসের ছুটি আছে, তাই তোর ওকে ভালোভাবে চিনতে জানতে আর ওকে ইমপ্রেস করতে তোর খুব সহজ হবে।
ঈশান বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পে শুয়েছে, কিন্তু কেন জানি না ঈশানের লামিয়ার মায়াবী মুখটা চোখের সামনে বারবার ভাসছিল। ঈশানের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, যেটা আগে কখনোই হয়নি। ঈশান মনে মনে ভাবছিল এটাই হয়তো ভালোবাসার প্রথম ফিলিংস, যেটা ওর লামিয়াকে দেখার পর হয়েছে। অনেক প্রচেষ্টার পর ঈশান রাতে ঘুমোতে পারে। পরদিন সকালে উঠে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর বাসায় এসে পৌঁছায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে ঈশান আম্মুকে সালাম করতেই আম্মুকে উঠিয়ে তারপর জড়িয়ে ধরে। ঈশান তখন আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? আপু, তোমাকে ছাড়া কেমনে থাকি বলো তো? এখন আমার কলিজার টুকরাটা আমার কাছে চলে এসেছে। এখন আমি অনেক ভালো আছি। কথাটা বলেই এবার আম্মু ঈশানের মুখের দুপাশে হাত দিয়ে ওকে ভালো করে দেখতে লাগলো। দেখা শেষ হতেই ঈশান কিছু বলতে যাবে, তার আগে আম্মু বলতে শুরু করলো, আব্বু, তুমি মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করো না, সেজন্য কেমন শুকিয়ে গেছো। কতবার করে তোমাকে বলেছি ঠিকমতো খাওয়া দাওয়া করবে, দেখেছো শরীরের কি হাল করে রেখেছো। আম্মুর কথায় ঈশান একটা হাসি দেয়। ঈশান যতবারই বাসায় এসেছে ততবারই আম্মু ওকে এই কথা বলেছে। সব আম্মুগুলোই বোধহয় এমন হয়। বেশ কিছুক্ষণ ঈশান আম্মুর সাথে কথা বলার পর এক পর্যায়ে ওর আব্বুকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো, আম্মা আব্বু কোথায়? আব্বু, তোমার আব্বু তো সবসময় অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই বাসায় থাকার মতো সময় কি তার আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আব্বুকে ফোন দাও আর বলো আমি বাসায় এসেছি। দেখো আব্বু এখনই বাসায় চলে আসবে। আম্মুর সাথে কথা বলা শেষ করে ঈশান নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে চারদিকটা খুব ভালো করে দেখে। সবকিছু সেই আগের মতোই আছে। প্রতিবারের মতো আম্মু ওর অনুপস্থিতিতে রুমটা গুছিয়ে, ঈশান বাসায় না থাকলে ওর আম্মু এভাবে ওর সবকিছু গুছিয়ে রাখে। একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে ঈশান ডাইনিং রুমে যায়। ওর আম্মুর সাথে কথা বলতে শুরু করে। এর মাঝে কলিং বেল বাজে। আম্মু উঠে যেতে গেলে ঈশান আম্মুকে বসিয়ে দিয়ে তারপর নিজে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে আব্বু ঈশানকে দেখে কিছু বলার আগেই ওকে জড়িয়ে ধরে। তখন ঈশানও আব্বুকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আব্বু? আমার বাবাটা বাড়ি আসছে, আমি কি ভালো না থেকে পারি? ঈশান আব্বুর সাথে কথা বলতে বলতে ডাইনিং রুমে এসে বসে। তখন আম্মু বলে, তুমি যাও তো, ফ্রেশ হয়ে আসো। আমার ছেলেটা এখনো তোমার জন্য না খেয়ে বসে আছে। কি বলো তুমি? আমার বাবাটা সেই কখন আসছে আর তুমি ওকে না খাইয়ে রাখছো? তুমি জানো না তোমার ছেলে তোমাকে ছাড়া কখনো খায় না? তোমরা খাবার টেবিলে যাও, আমি এক্ষুনি আসছি। আব্বু কথাগুলো বলে রুমে চলে গেল। ঈশান আম্মুর সাথে কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসে। একটুর পর আব্বু আসতেই ঈশান খাওয়া দাওয়া করে তারপর আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরের পর নিজের রুমে চলে আসলো। তারপর বিছানায় গা এলিয়ে দিতেই আবারও সেই লামিয়ার কথাগুলো ওর মনে পড়তে লাগলো। ঈশান এখন একটা ব্যাপারে কনফার্ম হয়ে গেছে কালকের পর থেকে, আর সেটা হলো ও লামিয়াকে একটু একটু করে নিজের মনে জায়গা দিয়ে দিয়েছে। আর এই প্রথম কোনো মেয়েকে ওর বুকের বাম পাশটা জায়গা করে নিয়েছে। এটাই হয়তো ভালোবাসার ফিলিংস, যেটা ঈশান কালকেই বুঝে গিয়েছিল। যাই হোক, অনেকক্ষণ লামিয়াকে নিয়ে ভাবার পর এখন চিন্তা করে কালকে থেকে লামিয়ার খোঁজ খবর নেওয়া শুরু করবে। ওর কথা ভাবতে ভাবতে ঈশান ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম ভাঙতেই উঠে ফ্রেশ হয়ে তারপর কলেজ লাইফের কয়েকটা ফ্রেন্ডকে ফোন দেয়। তখন সবাই ব্যস্ত থাকায় কেউ ওর সাথে দেখা করতে আসেনি। শুধুমাত্র ওর ফ্রেন্ড সিয়াম ওর সাথে দেখা করতে আসে। সিয়াম ঈশানের বেস্ট ফ্রেন্ড ছিল, সেজন্য ও আসে শুনে সিয়াম সব কার্যক্রম ফেলে ঈশানের সাথে দেখা করার জন্য ছুটে আসে। ঈশান ওদের আড্ডা দেওয়ার জায়গা দিয়ে সিয়াম এর জন্য অপেক্ষা করতে থাকে। যেখানে ওরা আড্ডা দিত ঠিক সেই ব্রিজের উপর গিয়ে বসে আছে। একটু পর সিয়াম আসে। সিয়াম আসতেই ঈশান দাঁড়িয়ে, তখন সিয়াম দূর থেকে ঈশানকে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ঈশান কিছু বলতে যাবে, তার আগেই সিয়াম বলতে শুরু করে, কলিজা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমার কলিজাকে দেখার পর আমি কি খারাপ থাকতে পারি বল? কতদিন পর তোকে দেখলাম। তারপর দুজনে গিয়ে ব্রিজের রেলিং এর উপর বসে। আর সিয়াম ঈশানকে বেশ ভালোভাবে দেখে বলে, দোস্ত, তুই তো একদম হিরো হয়ে গেছিস। আরে না, তুই একটু বেশি বেশি বলছিস। আরে দোস্ত, হ্যাঁ সত্যি বলছি, তুমি আগের থেকে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছিস। যে কোনো মেয়ে তোকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যাবে।
ঈশান সিয়ামের কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, সেজন্য তো একটা গার্লফ্রেন্ড নেই। নেই, কিন্তু হতে কতক্ষণ? আচ্ছা, আমার কথা বাদ দে। তোর গার্লফ্রেন্ডের কি খবর বল। সিয়াম মেয়েদের বিষয়ে এক্সপার্ট। যে মেয়ের উপর একবার ওর নজর পড়ে, ও যদি বলে যে ওই মেয়ের সাথে প্রেম করবে, তাহলে সেটা করে দেখাবে। দোস্ত, এখনো সব বাদ দিয়েছি রে। শুধু নীলার সাথে রিলেশনটা কন্টিনিউ আছে। আব্বু আম্মুর আমার রিলেশনের বিষয়টা জেনে গিয়েছিল, তারপর আমি ওদের বোঝাতেই দুজনের বাসা থেকে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ওরা বলেছে নীলার পড়াশোনা কমপ্লিট হলে আমাদের বিয়েটা হবে। এটা তো অনেক ভালো একটা খবর। ঈশান সিয়ামের সাথে কথা বলছিল আর ভাবছিল লামিয়ার বিষয় ওকে জানাবে কিনা, আবার ভাবছিল জানাবে। লামিয়ার বিষয় সব খোঁজ খবর যদি ওকে কেউ এনে দিতে পারে, সেটা হচ্ছে সিয়াম। তাই ঈশান আর ভনিতা না করে বলল, দোস্ত, আমার একটা মেয়েকে অনেক ভালো লেগেছে। কি বলিস, আগে বলবি না? তো বল, মেয়েটাকে কোথায় থাকে, ওর নাম ঠিকানা? কিচ্ছু জানি না, কিন্তু মেয়েটা আর কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে। কালকে ওর সাথে আমার দেখা, তো ওর বিষয়ে তেমন কিছু জানি না বলে তোকে বললাম। শোন, ওর সব ডিটেলস তুই আমাকে জোগাড় করে দিতে পারবে? এটা কোনো ব্যাপার না, ওকে দোস্ত, তুই টেনশন করিস না, কালকের মধ্যে সব ডিটেলস পেয়ে যাবি। ধন্যবাদ দোস্ত। ঈশান সিয়ামের সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে লামিয়ার কথাগুলো ভাবছিল। বারবার ওর মায়াবী মুখটা ঈশানের চোখে ভাসছিল, আর নিমিষেই ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল। তাই ও নিজে নিজে বলছিল, এই মেয়েটার মধ্যে কি এমন আছে যার জন্য বারবার ওর কথা আমার মনে পড়ছে? রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান ঘুমিয়ে পড়ে। পরদিন বিকেলের দিকে সিয়ামের ফোন রিসিভ করতে সিয়াম বলে, দোস্ত, তোর কাজ হয়ে গেছে, তুই আয় চলে, আমি এক্ষুনি আসছি। সিয়ামের কথা মতো ঈশান ওদের আড্ডায় জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে যাবে। তখনই ঈশানের মনে পড়ে ওর বাইকের কথা। কলেজ লাইফে আব্বু ওকে একটা বাইক কিনে দিয়েছিল, কিন্তু এখন আর সেটা চালানোর সময় নেই বিধায় সেটা বাসার নিচে গাড়ি রাখার জায়গায় পড়ে আছে। ঈশান বাইকের চাবিটা নিয়ে বাইকের কাছে আসতেই দেখে বাইকটাকে অনেক ধুলো জমে আছে। তারপর একটু ভালোভাবে পরিষ্কার করে বেরিয়ে পড়ে। এসে দেখে সিয়াম আগে থেকেই সেখানে বসে আছে। ঈশান ওর পাশে গিয়ে বসতেই সিয়াম বলতে শুরু করে, বন্ধু, আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর আর হেব্বি কিউট, তোর সাথে অনেক মানাবে। তাহলে আর বলছে কি, তোর বন্ধু তো আর এলি তেলি কাউকে ভালোবাসতে পারে না, তাই না? এখন বল, কি জানতে পারলি? ভাবির নাম হচ্ছে লামিয়া জান্নাত হিমু। এতদিন দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সেজন্য ওর আব্বুর সাথে সব জায়গায় গিয়ে ওনার কাজটা বোঝার চেষ্টা করছে। লামিয়ার ফেভারিট কালার সবুজ, টেডি বিয়ার খুব পছন্দ, চকলেট আইসক্রিম, গোলাপ ফুল এগুলো ফেভারিট। সিয়াম মোটামুটি লামিয়ার গোষ্ঠীতে যা ছিল সবকিছু জেনে এসেছে। সিয়াম ওকে সব খুলে বললে সবশেষে ঈশান বলে, আচ্ছা, এখন কি করা যায় বলতো? আমার তো এসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, তুই বল কি করব। আগে ওর পিছনে কিছুদিন সময় দিতে হবে ভাবি, যেটা পছন্দ করে সেই সব বুঝে কাজ করতে হবে। মোট কথা, আগে ওকে নজরে পড়তে হবে, যেটা বুঝতে পারবে তুই ওকে পছন্দ করিস, ভালোবাসিস। আচ্ছা, তাহলে কোত্থেকে শুরু করব বল? কোথা থেকে আবার? প্রথমে ওর বাসা থেকে শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে ওকে ফলো করব। কালকে? কিরে, জানিস না শুভ্রস্য শীঘ্র, আজকে চলো। কথাটা বলে সিয়াম ঈশানের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে উঠে গিয়ে স্টার্ট দিল। ঈশান উঠে বসে। সিয়াম বাইক চালাচ্ছে আর ঈশানকে বোঝাচ্ছে ওকে কি করতে হবে। ওরা প্রধানমন্ত্রীর বাসার সামনে চলে আসলো, কিন্তু বাসার সামনে অনেক সিকিউরিটি গার্ড থাকাতে ওরা সেখানে দাঁড়াতে পারল না। বাসার অন্য সাইডে যেতেই ঈশান খেয়াল করলো লামিয়া অর্থমন্ত্রীর মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। সিয়াম সেটা দেখেই বাইক থামিয়ে দিল। তারপর ঈশান লামিয়ার দিকে মুখ করে বাইকে হেলান দিয়ে হাতগুলো ভাঁজ করে তারপর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল, কিন্তু লামিয়া ওর দিকে তাকাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ওভাবে লামিয়ার দিকে তাকিয়ে থাকার পর একটা সময় লামিয়া খেয়াল করে কেউ ওর দিকে তাকিয়ে আছে। সেটার কেউ নয়, সেই ছেলেটা, যে ছেলেটা স্টেজে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। লামিয়া বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও বেশ কিছুক্ষণ যাবৎ ঈশান ওইখানে ওভাবে দাঁড়িয়ে থাকার কারণে লামিয়া বুঝতে পারে যে এর মধ্যে কোনো রহস্য আছে। তাই ও আর ব্যালকনিতে না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। এর মাঝে সিয়াম বলল, দেখা হলো। ব্যথা দিয়ে চলে গেল, এইভাবে কি প্রেম করা যায় নাকি? আমি ওর দিকে তাকিয়ে আছে, ও একবারও আমার দিকে দেখলো না। হবে হবে, টেনশন নিস না,
প্রথম প্রথম তো তাই একটু ভাব বেড়ে যাবে, তোকে ভাও দিবে না। কিন্তু তুই ওর পিছনে বারবার ঘুরে যখন ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি, তখন ও তোকে নিয়ে ভাবতে শুরু করবে। তখন তো ওর ভিতর প্রেমটা সৃষ্টি হবে। আর শোন, এত তাড়াহুড়ো করলে কিছুই হবে না। দেখ, আমি এসব আগে কখনো করিনি, তাই কিছুই জানি না। টেনশন নিচ্ছিস কেন? হ্যাঁ না। সেদিনের মতো ওরা সেখান থেকে বাসায় চলে যায়। পরদিনও ঠিক একইভাবে একই টাইমে ঈশান সিয়ামের সাথে লামিয়ার বাসার সামনে যায়। কিন্তু লামিয়া যখনই খেয়াল করে ঈশান ওকে দেখছে, তখন ও কয়েকবার ঈশানের দিকে তাকিয়ে তারপর আবার ভেতরে চলে যায়। ঈশানও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসে আর ভাবতে থাকে কিভাবে ওকে ইমপ্রেস করবে। আর ও তো যে সে মেয়ে নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে। ঈশান অনেক ভেবে চিন্তেও কোনো কুলকিনারা পায় না। পরদিন বাসার সামনে গিয়ে দেখে আজকে লামিয়ার ব্যালকনিতে নেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসতে যাবে, তখনই ওর চোখে পড়ে বাসার দারোয়ানকে। ঈশান ভাবে দারোয়ানের কাছে একবার জিজ্ঞেস করবে লামিয়ার বিষয়ে, কিন্তু সরাসরি লামিয়ার কথা জিজ্ঞেস করলে নাও বলতে পারে। তাই ও এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, মামা শোনো, তোমাদের মন্ত্রী সাহেব কোথায় গেছে বলো তো? যেখানে যাক, আপনাকে বলতে যাব কেন? কে আপনি? কে আপনার পরিচয় বলুন তো? আর প্রধানমন্ত্রী সাহেবের কথা জানতে চাচ্ছেন কেন? এটা দেখি পুলিশের মতো একদম জেরা করতে শুরু করে। ঈশান এবার বুঝতে পারল একে সোজা কথায় কাজ হবে না। তার পকেট থেকে ওয়ালেটটা বের করে সেখান থেকে 1000 টাকার একটা নোট বের করে দারোয়ানের সামনে কয়েকবার ঘুরোতেই দারোয়ান বলতে লাগলো, স্যার আর ম্যাডাম একটা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছে শহরের বাইরে। ফিরবে কখন? ফিরতে রাত হবে। ঈশান দারোয়ানকে টাকাটা দিয়ে তারপর চলে আসে। এইভাবেই 3-4টা দিন কেটে যায়। কিন্তু ঈশান লামিয়াকে তেমনভাবে দেখতে পাচ্ছিল না, কারণ লামিয়ার আব্বু অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে ব্যস্ততার কারণে বাইরে যাচ্ছিল আর বাসায় ফিরছিল রাতে। তাই ওর সাথে তেমনভাবে ঈশানের দেখাই হচ্ছিল না, আর তাই ঈশানও ওর কাছাকাছি যেতে পারছিল না। গত 3 দিন যাবৎ ঈশান বারবার লামিয়ার বাসার সামনে এসেও ওকে দেখতে পাচ্ছিল না। তাই প্রতিদিনের মতো আজকেও এসে ফিরে যেতে হয়। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতে থাকে লামিয়ার সাথে কিভাবে দেখা করবে। ওর আব্বুর মতো ওই অনেক ব্যস্ত দিনে তো ওকে পাওয়াই যায় না। কি করব? তাহলে কি রাতে ওর সাথে দেখা করব? না না, এইভাবে রাতে দেখা করলে লামিয়া অনেক রিয়্যাক্ট করবে। আগে ওকে ইমপ্রেস করতে হবে। ঈশান অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় লামিয়াকে প্রথমে কিছু গিফট পাঠাবে, যেটাতে বুঝতে পারবে কেউ ওকে ফলো করছে কিংবা পছন্দ করে। পরদিন লামিয়ার পছন্দের কিছু চকলেট সুন্দর করে একটা গিফট বক্সের মধ্যে রেখে আর ভেতরে একটা চিঠি দিয়ে তারপর ওর বাসার সামনে চলে যায় দারোয়ানকে। ঈশান বক্সটা লামিয়াকে দিতে বললে দারোয়ান প্রথমে বারণ করলে পরে দারোয়ানের পকেটে কিছু করতেই সে রাজি হয়ে যায়। ঈশান চলে আসার পর দারোয়ান সেটা লামিয়ার আম্মুর কাছে রেখে আসে, আর লামিয়ার আম্মু বক্সটা ওর রুমে রেখে আসে। রাতে লামিয়া বাসায় এসে নিজের রুমে যেতেই খেয়াল করে ওর বিছানার উপর কিছু একটা রাখা। লামিয়া বক্সটার কাছে এগিয়ে গিয়ে দেখে একটা গিফট বক্স। তো সেটা খুলতে গিয়েও না খুলে তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে দিয়ে ভাবতে থাকে, এখানে তো আমাকে তেমন কেউ চেনে না, তাহলে গিফট বক্সটা কে পাঠালো? বেশ কিছুক্ষণ লামিয়া কথাগুলো ভেবে তারপর গোসল শেষে বাইরে বের হয়ে কাপড়গুলো চেঞ্জ করে। তারপর বিছানায় বসে বক্সটা খুলে দেখে ওর ফেভারিট কতগুলো চকলেট আর সাথে একটা চিঠি। লামিয়া চিঠিটা খুলে পড়তে শুরু করে, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? তোমাকে দেখতে কতটা কিউট লাগে। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনে তুমি আমার বুকের বাঁ পাশটা জায়গা করে নিয়েছ। তোমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে দেখলে যে ফিলিংসটা আমার ভেতরে হয় সেটা আগে কখনো হতো না। যখন তুমি আমার সামনে থাকো তখন আমার হার্টবিটটা দ্রুত পাম্প হতে থাকে, যেন বারবারও তোমার নামটাই বলতে থাকে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। চিঠিতে এতটুকু কথাই লেখা ছিল, তাই লামিয়া এর আগা মাথা কিছুই বুঝতে পারল না। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে লামিয়া বিছানায় শুয়ে ভাবছিল, চিঠিটা কে দিতে পারে? ওই ছেলেটা, যে ছেলেটা 2 দিন বাসার সামনে এসে দাঁড়িয়েছিল আর আমায় দেখছিল। না না, ঠিকই ওই যে হবে তা তো না। কত ছেলেই তো দেশে আসার পর আমার পেছনে ঘুরেছে, তাদের মধ্যেই কেউ হবে হয়তো। লামিয়া এভাবে উল্টোপাল্টা ভাবছিল বিষয়টা নিয়ে, কিন্তু ভেবে কিছু না পেয়ে অবশেষে ঘুমিয়ে পড়ে। ঈশান পরপর 3-4টা দিন ওইভাবে লামিয়াকে কিছু না কিছু গিফট পাঠায়, কিন্তু গিফটগুলো লামিয়া রেখে দেয় আর প্রতিবারের মতো গিফটের সাথে একটা করে চিঠি থাকে।
আজকে চিঠিটা এমন ছিল, লামিয়া নীল কালারটা আমার খুব পছন্দের। তুমি কি কালকে নীল একটা শাড়ি পরতে পারবে? প্লিজ পরো, আমি দেখতে চাই আমার রাজকুমারীকে নীল শাড়িতে কেমন লাগে। লামিয়া ভাবে। অদ্ভুত, কে লোকটা? কাউকে তো তেমন চোখে পড়ছে না। আর আম্মু তো বললো গিফটগুলো নাকি দারোয়ান আমাকে দেওয়ার জন্য দিয়ে যায়। তাহলে হয়তো দারোয়ানের আঙ্কেলের কাছ থেকে কিছু জানতে পারবো। কথাগুলো ভেবে লামিয়া বাসার বাইরে আসে। দারোয়ানের কাছে আসতেই দারোয়ান এসে তখন তারা উঠে দাঁড়িয়ে লামিয়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আঙ্কেল, তোমাকে রোজ এই গিফটগুলো কে দেয় বলো তো? ম্যাডাম, গিফটগুলো একটা ছেলে এসে দিয়ে যায়। তোমাকে কেউ কিছু দিলে তুমি সেটা নিবে কেন বলো তো? আর আমি তো তোমাকে প্রথম দিনই বারণ করেছিলাম এগুলো নিতে, তাহলে নাও কেন? ম্যাডাম, ছেলেটা বলল ও নাকি তোমার ফ্রেন্ড। আসলে ঈশান দারোয়ানকে বলেছিল ও লামিয়ার ফ্রেন্ড, তাই দারোয়ানও ওকে একই কথা বলল। না, ও আমার ফ্রেন্ড না। শোনো, তোমাকে এরপর যদি ও কিছু দেয় তুমি কিন্তু নেবে না, তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। আর ওকে বলবে আমি ওকে আমার সাথে দেখা করতে বলেছি, কেমন? আচ্ছা ম্যাডাম। লামিয়া কথাগুলো বলে রুমে চলে যায়। লামিয়ার এই কথাগুলো বলার কারণ হচ্ছে লামিয়া দেখতে চাচ্ছিল ওকে কে এই জিনিসগুলো দিচ্ছে। তাছাড়া প্রথম দিন থেকে লামিয়া বিষয়টা খেয়াল করছিল যে জিনিসগুলো ওর ফেভারিট, সেই জিনিসগুলো ছেলেটা ওকে দিচ্ছে। ওই বা এত কিছু জানলো কি করে? লামিয়া নিজের রুমে গিয়ে ভাবতে শুরু করে। ছেলেটা কে হতে পারে? ওকে কখনো দেখেছি? মনে তো হচ্ছে না দেখেছি। প্রতিদিনের মতো ঈশান পরদিনও লামিয়াকে গিফট দেওয়ার জন্য আসলে দারোয়ান সেটা না নিয়ে ওকে ফিরিয়ে দেয় আর বলে, শোনো ম্যাডাম, তোমার কাছ থেকে কিছু নিতে বারণ করেছে। কম পড়লো। কথাটা বলেই ঈশান দারোয়ানকে 5,000 টাকা বের করে দিল। তখন দারোয়ান বলল, শোনো, এই টাকাটা নিয়ে আমি এগুলো নিতে পারবো না। ম্যাডাম জানতে পারলে খুব রাগারাগি করবে। তোমার ম্যাডাম দেখা করতে বলেছে, আর তুমি এগুলো আমার কাছে দিতে আসবে না। ম্যাডাম জানতে পারলে আমার চাকরি থাকবে না। ঈশান বাসায় চলে আসে আর ভাবতে থাকে সত্যি কি লামিয়া ওকে দেখা করতে বলেছে? যদি দেখা করে তাহলে কি রিয়েক্ট করবে, আর কোথায় বা ওর সাথে দেখা করবে? ও তো তেমন বাসা থেকে বেমন বের হয় না। যখন বের হয় ওর আব্বুর সাথে কোনো না কোনো কাজের জন্য বের হয়। ঈশান অনেক ভেবে চিন্তে ডিসিশন নেয় রাতে লামিয়ার সাথে দেখা করতে যাবে। সেদিন রাতে ঈশান বাসা থেকে বের হয়। তারপর মার্কেট থেকে লামিয়ার পছন্দের কিছু কালো গোলাপ নিয়ে বাসার সামনে চলে যায়। রাত 12টার পর বাসার পিছন দিক থেকে দেয়াল টপকে ঈশান পাইপ বেয়ে লামিয়ার রুমের ব্যালকনিতে দিয়ে ওর রুমে প্রবেশ করে। গিয়ে দেখে লামিয়া ঘুমিয়ে পড়েছে। হায়রে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে! নিজেই তো দেখা করতে আসতে বলল, আর এখন নিজেই ঘুমোচ্ছে। ঈশান গিয়ে ফ্লোরে বসে তারপর লামিয়ার বিছানার সাথে থুতনিটা রেখে ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত মায়া ওর চেহারাটাতে আছে, যেটা দেখে ঈশান বারবার নিজেকে হারিয়ে ফেলতে পারে। আজকে ঈশান প্রথম লামিয়াকে এত কাছ থেকে দেখছে। লামিয়া বালিশের ওপর হাত পা ছুড়ে দিয়ে ঘুমোচ্ছিল, যেটাতে দেখতে ওকে একদম বাচ্চাদের মতো লাগছিল। তাই ঈশান ওর নাকটা টেনে দিয়ে বলে, এই দুষ্ট মেয়ে, কবে আমার হবে বলো তো? আর কবেই বা আমাকে জড়িয়ে ধরে বলবে, ঈশান আমি তোমাকে ভালোবাসি? তুমি কি জানো তোমাকে এইভাবে দেখতে কতটা কিউট লাগছে? আমি তো নিজের ওপর থেকে বারবার কন্ট্রোল হারিয়ে ফেলেছি। ইচ্ছা করছে তোমাকে একটু আদর করে দিই। ঈশান বেশ কিছুক্ষণ ধরে লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর ওর সাথে কথা বলতে লাগলো। কিন্তু লামিয়া ঘুমোচ্ছিল বলে কোনো রেসপন্স করছিল না। আর জেগে থাকতে হয়তো ঈশানকে সেই সুযোগটাই দিত না। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা ঈশান লামিয়ার পাশে বসে থেকে ওর সাথে কথা বলল। লামিয়া তখন একটু নড়ে চড়ে উঠতেই ঈশান লুকিয়ে পড়ল। তারপর লামিয়া অন্যদিকে ঘুরে শুলো। তখন ঈশান ওর মাথার পাশে গোলাপগুলো রেখে তারপর চলে যাবে। তখন ভাবলো একটা চিঠি লিখে যাবে। একটা কাগজে কিছু লিখে দিয়ে তারপর লামিয়ার কাছে গিয়ে ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। পরদিন সকালে লামিয়ার ঘুম ভাঙতেই খেয়াল করলো ওর সামনে কিছু কালো গোলাপ রাখা, যেটা দেখেই লামিয়ার মুখে একটা হাসি ফুটে ওঠে। তখন লামিয়া উঠে বসে গোলাপ হাতে নিয়ে খেয়াল নেয়। আর তখন এই গোলাপের মধ্য থেকে একটা চিঠি পড়ে। চিঠিটা হাতে উঠিয়ে নিতে পড়তে শুরু করে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। এই, তোমাকে না আমি নীল শাড়ি পরতে বলেছিলাম, তাহলে পরনি কেন? কালকে কিন্তু নীল শাড়ি পরবে, নাহলে কিন্তু আমি খুব রাগ করব। লামিয়া চিঠিগুলো পড়ে বারবার কনফিউজড হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল না ওকে কে এই জিনিসগুলো দিচ্ছে।
দারোয়ানকে জিজ্ঞেস করলে বলে আমার ফ্রেন্ড, কিন্তু আমি যখন বাসায় থাকি তখন এই জিনিসগুলো কেউ দিতে আসে না। দারোয়ান আঙ্কেলকে তো এগুলো নিতে বারণ করেছিলাম, তাহলে এগুলো এখানে আসলো কি করে? কথাগুলো ভেবে লামিয়া ওর আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করে ওই জিনিসগুলো ওর রুমে কে রেখেছে। আম্মু বলে উনি এই বিষয়ে কিছু জানে না। লামিয়া আবার দারোয়ানের কাছে গেলে দারোয়ান সেই একই কথা বলে। ও রুমে এসে ভাবতে শুরু করে। দারোয়ান আঙ্কেল তো বললো সে কিছু জানে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, তাও তো আম্মু কিছু বলতে পারলো না। তাহলে কি ছেলেটা আমার রুমে এসেছিল? ছেলেটা আমার সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো? এ না না, এইসব কি ভাবছি আমি? লামিয়া সারাটা দিন আর অন্য কোনো কাজে মন দিতে পারে না, শুধু ঈশানের কথাগুলো ভাবে। কিন্তু প্রথম প্রথম দুদিনের বাসার সামনে দাঁড়ালে ওকে দেখে চলে যেতে বলে এখন আর ওর বাসার সামনে যায় না। সময়ে অসময়ে ওকে এভাবে সারপ্রাইজ করে। যাই হোক, সেদিন রাতেও ঈশান লামিয়ার কাছে যায়, তারপর ওর সাথে দীর্ঘ 1 ঘন্টা গল্প করে। লামিয়ার ধারণার বাইরে যে আজকে ঈশান ওর কাছে আসবে। ঈশান লামিয়ার সামনে বসতেই দেখতে পায় ও আজকে সত্যি নীল শাড়িটা পরেছে, যেটাতে দেখতে ওকে কোনো নীল পরীর থেকে কম লাগছে না। তাই ঈশান লামিয়ার গালগুলো টেনে দিয়ে বলে, তোমাকে দেখতে এতগুলো কিউট লাগছে, একদম গোলুমুলু আমার রাজকুমারীটা। ইচ্ছা করছে তোমার ঠোঁটে একটা কিস করে দে, কিন্তু না, আমি তোমার সম্মতি ছাড়া কিছুই করব না। শুধু তোমার কপাল একটা করে ভালোবাসার পরশ দেব। ঈশান আসার সময় ওর বিছানার পাশে কিছু সাদা গোলাপ আর একটা চিঠি লিখে রেখে আসে। পরদিন সকালে লামিয়ার ঘুম ভাঙতেই ও গোলাপগুলো হাতে নেয়। গোলাপের মধ্যে একটা চিঠি দেখতে পায়, সেটা হাতে নিয়ে পড়তে শুরু করে। ধন্যবাদ রাজকুমারী, আমার কথাটা রাখার জন্য। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে নীল শাড়িতে। লামিয়া এবার নিচের দিকে তাকিয়ে দেখে ও সত্যি একটা নীল শাড়ি পরেছে। ওর মনে ছিল না যে ছেলেটা অর্থাৎ ঈশান ওকে 2 দিন আগে নীল শাড়ি পরতে বলেছিল। সেটা ভেবে লামিয়া একটা হাসি দিয়ে তারপর বিছানা ছেড়ে উঠে যায়। এভাবে 3টা দিন ঈশান লামিয়ার কাছে ওকে দেখতে যায়। 3য় দিন লামিয়া ঘুম থেকে উঠে ফুলগুলো আর চিঠিটা দেখে ভাবতে শুরু করে। ছেলেটা আমার বাসায় আসে আর ওকে, মানে কে সেটা? আমি এখনো জানতেই পারলাম না। আজকে জানতেই হবে আমাকে, কে ও, আর ওর উদ্দেশ্যটাই বা কি? ও কি সত্যি ভালোবাসে আমায়, নাকি টাইম পাস করার জন্য এমনটা করছে? সারাটা দিন ঈশানের কথা ভেবে কাটিয়ে দেয়। রাতে ঈশান ভাবে আজকে লামিয়ার কাছে যাবে কিনা। কেন জানি মনে হচ্ছিল আজকে লামিয়ার কাছে ও ধরা পড়ে যাবে। তো রাত 12টার দিকে ঈশান লামিয়ার বাসায় চলে যায়। তারপর ব্যালকনি দিয়ে লামিয়ার রুমে প্রবেশ করে। ঈশান ব্যালকনিতে নামার সাথে সাথে একটা শব্দ হয়। তখন লামিয়া বুঝতে পারে ছেলেটা অর্থাৎ ঈশান এসেছে। কে ওর কাছে আছে সেটা দেখার জন্য লামিয়া জেগেছিল। তাই শব্দটা পাওয়ার সাথে সাথেই লামিয়া এবার চোখগুলো বন্ধ করে নেয়। একটু পরে ঈশান প্রতিদিনের মতো ফ্লোরে বসে বিছানায় হাতের উপর থুতনিটা রেখে তারপর লামিয়ার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর বলতে শুরু করে, এই রাজকুমারী, কেমন আছো তুমি? আমি জানি তুমি অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, জানো তো। তোমাকে দেখার পর থেকে একটু ভালো নেই, ভালো থাকতে পারছি না। তোমাকে যখন না দেখি তখন আমার বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে, কিন্তু কি করব বলো? তুমি তো অনেক বিজি, তাই না? তুমি তো যে কারো নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে। তাই তোমার কাছে চাইলেও তো ছুটে আসতে পারি না। তুমি কি জানো এই ঈশান তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে? হয়তো জানো না, কিন্তু একটা দিন আমি তোমাকে জানাবো। তুমি বুঝতে পারবে ঈশান তোমাকে কতটা ভালোবাসে। সেদিন তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়বে, তুমি নিজেও আমাকে ভালোবাসবে। কথাগুলো বলার সময় ঈশান খেয়াল করছিল একটা মশা বারবার লামিয়ার মুখের সামনে ঘুরোঘুরি করছে, যেটা দেখে ঈশান এবার বলতে শুরু করে, এই বাজে সর, একদম আমার রাজকুমারীকে টাচ করবি না। তুই জানিস এখনো পর্যন্ত আমি ওকে একটা কিস করিনি, আর তুই ওর গায়ে টাচ করতে যাচ্ছিস? কথাগুলো শুনে লামিয়ার বেশ হাসি পাচ্ছিল। কেউ এভাবে নাকি মশার সাথে কথা বলে সেটা ওর জানা ছিল না। লামিয়া অনেক কষ্টে নিজের হাসিটা চেপে রেখে ওভাবে চোখ বন্ধ করেছিল। লামিয়া মনে মনে ভাবছিল, ও তার মানে এই ছেলেটা আমার কাছে আসে, কিন্তু ও যদি আমার সাথে কিছু উল্টোপাল্টা করতে চায়। আম, না না, এসব কি ভাবছি আমি? ও তো আমায় ভালোবাসে বললো, তাহলে আমার সাথে উল্টোপাল্টা কিছু কেন করবে? আর যদি সেটাই হতো তাহলে প্রথম দিনই তো করতে পারতো। লামিয়ার খুব করে ইচ্ছে করছিল চোখটা খুলে ঈশানকে দেখতে।
কিন্তু শত ইচ্ছেকে চাপা দিয়ে চোখ বন্ধ করে ঈশানের কথাগুলো শুনে যাচ্ছিল। আর ঈশান লামিয়ার সাথে বকবক করেই যাচ্ছিল। এক পর্যায়ে বাতাসে লামিয়ার কিছু চুল মুখের উপর এসে পড়ে। ঈশান এবার নিজের হাত দিয়ে লামিয়ার চুলগুলো কানের পেছনে গুজে দেয়। ঈশান ওকে টাচ করাতে লামিয়া আর থাকতে না পেরে এবার হঠাৎ করে উঠে বসে, যেটা দেখে ঈশান নিশ্চুপ হয়ে আর ওর থেকে একটু দূরে সরে যায়। এবার লামিয়া ঈশানের দিকে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, সেদিন যে ছেলেটা স্টেজে ওর দিকে তাকিয়েছিল আর পরপর 2 দিন ওর বাসার সামনে এসে দাঁড়িয়েছিল, সে ছেলেটা অর্থাৎ ঈশান। লামিয়ার ব্রেনটা অনেক শার্প, যার কারণে সেদিন অনুষ্ঠানে ঈশানের নামটা প্রথমবার আর আজকে নিজের নামটা বলতেই ও সেটা বুঝতে পারে এটা সেই ছেলেটা। ঈশান কিছু বলতে যাবে তার আগে লামিয়া বলতে শুরু করে, ও তার মানে তুমি রোজ এসে আমায় দেখে যাও? গত 3টা দিন তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমি ধরতেই পারিনি। আজকে ঠিক ধরে ফেললাম। এখন কি হবে তোমার? এখন যদি আমি চিৎকার করে লোকজন জড়ো করি, তাহলে তোমার অবস্থা কি হবে বুঝতে পারছো? রোজ রাতে মন্ত্রীর বাসায় এসে তার মেয়েকে দেখে যাও, তোমার সাহস তো কম নয়। না মানে আসলে আসলে কি, আমি একা একটা মেয়ে একটা রুমে থাকি আর তুমি প্রতি রাতে আমার কাছে আসো। তুমি যদি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলো আমার সাথে, তাহলে আমি তো সেটা জানতেই পারতাম না। আমি এখন চিৎকার করে সবাইকে জড়ো করব, আর সবাই এসে তোমাকে ইচ্ছে মতো ধোলাই করবে। তখন কেমন হবে ব্যাপারটা বলো তো? প্লিজ 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 তুমি এমনটা করো না। কথাটা বলেই ঈশান এবার লামিয়ার অনেকটা কাছে চলে যায় আর এক হাতে লামিয়ার মুখটা চেপে ধরে, অন্য হাতে ওর মাথার পেছনে রাখে যাতে লামিয়া চিৎকার করতে না পারে। লামিয়া এবার ছোটার জন্য চেষ্টা করে, তখন ঈশান বলতে শুরু করে, প্লিজ লামিয়া একটু শান্ত হও, আমি তোমাকে সব বলছি। আসলে সেদিন ওই অনুষ্ঠানে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি যেন আমার স্বপ্নের রাজকুমারী হয়ে আমার কাছে আসছিলে। আমার দেওয়া বর্ণনা অনুযায়ী আল্লাহ যেন তোমাকে তৈরি করে আমার কাছে পাঠিয়েছিল, তাই বারবার আমি তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু যখন তোমার সামনে এসেছে তখন তুমি আমাকে ইগনোর করে গেছো। তাই আমি ভেবেছিলাম প্রথমে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করব, কিন্তু তুমি তো তেমন মেয়ে না, আর তুমি তো আমাকে তোমার সাথে দেখা করতে বললে। তাই আমি গত 3টা দিন তোমার বাসায় এসে তোমার সাথে দেখা করেছি, কিন্তু সেটা তোমার ঘুমানোর পরে। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে আসে। প্লিজ তুমি কাউকে ডেকো না। আর হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ লামিয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঈশান কথাগুলো একদমই বলে তারপর লামিয়ার মুখটা ছেড়ে দেয়। তখন লামিয়া বলতে শুরু করে, দূরে যাও আমার থেকে, দূরে যাও, একদম আমার কাছে আসবে না। ওকে ওকে যাচ্ছে। কথাটা বলেই ঈশান দূরে ওর থেকে একটু দূরে সরে যায় আর লামিয়া বলতে শুরু করে, তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? তুমি জানো আমি কে? আমি যদি একটা বার আমাদের লোকগুলোকে বলি, তাহলে তোমাকে ওরা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আমি জানি তুমি সেটা করবে না, কারণ তুমি নিজে আমাকে দেখার জন্য তোমার কাছে আসতে বলেছিলে। আর সেটা যদি করতে তাহলে দ্বিতীয় দিনই করতে, যখন দারোয়ানকে দিয়ে গিফটগুলো পাঠিয়েছিলাম। সেদিনই তোমার লোকদের দিয়ে আমাকে মার খাওয়াতে পারতেন, কিন্তু সেটা করোনি। তোমার ভিতরে একটা আগ্রহ কাজ করেছে আমাকে দেখার জন্য, তাই তুমি আমাকে তোমার সাথে দেখা করতে বলেছ। তুমি চেয়েছো তাই আমি তোমার কাছে এসেছি। না, আমি চাইনি, আমি দেখতে চাইছিলাম তুমি কি। এটা তুমি উল্টাপাল্টা ভাবছো। দেখো, এর আগে আমি কিছু করে ফেলি তার আগে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনোই আমার কাছে আসবে না, নাহলে কিন্তু আমি চিৎকার করব। ওকে ওকে বাবা, যাচ্ছে, এত রাগ করো না। আমি কিন্তু আবার আসবো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তুমি শত অপমান আর অবহেলা করে আমাকে দূরে সরিয়ে দিলেও আমি তোমার কাছে বারবার আসবো। তোমার মাথায় কি কিছু নেই নাকি? তুমি জানো আমি একজন মন্ত্রী মেয়ে, তোমার সাথে আমার কিছুতেই যায় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমার রাজকুমারী, ভালোবাসলে সবই যায়, ওইটা কোনো বিষয় না। আর তাছাড়া তুমি মন্ত্রী মেয়ে হলেই বা কি, আমার কাছে তো তুমি আমার রাজকুমারী। আই লাভ ইউ পাগলি। ঈশানের কথায় লামিয়ার বেশ রেগে যায়। উফ, তুই যাবি নাকি? আমি সিকিউরিটি গার্ডদের ডাকবো। ঈশান খেয়াল করলো রাগে লামিয়ার গাল দুটো ফুলে টমেটোর মতো লাল হয়ে গেছে, যেটাতে ওর সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে। তাই ঈশান আবার বলল, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। তুমি কি জানো রাখলে তোমাকে কত কিউট লাগে? মনে হয় একটা কিস করে দে। কথাটা শুনে লামিয়ার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। ও আর কিছু বলতে যাবে তার আগে ঈশান ব্যালকনিতে চলে যায়। তখন লামিয়া বলে, ইডিয়ট।
কথাটা শুনে একটা মুচকি হাসি দেয়। আবার রুমে ঢুকে হঠাৎ করে লামিয়ার সামনে এসে তারপরও কিছু বলতে যাবে তার আগেই ওর কপালে একটা কিস করে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। আর যাওয়ার সময় বলে, এই ডেটটাকেই তো তোমাকে একদিন ভালোবাসতে হবে। লামিয়া যেন রেগে আগুন হয়ে যাচ্ছিল। ঈশান চলে গেলে লামিয়া বেশ কিছুক্ষণ ওভাবেই বিছানায় বসে থেকে ওর কথা চিন্তা করতে থাকে। ছেলেটা কি আমার সত্যিই ভালোবাসে নাকি আমার সাথে ফ্লার্টিং করছে? এখনকার ছেলে করতেও পারে, ওদের দিয়ে বিশ্বাস নেই। সতর্ক থাকতে হবে আমায়, আর সিকিউরিটি গার্ডদের বলতে হবে যেন কেউ বাসায় ঢুকতে না পারে। পরদিন ঈশান আড্ডায় বসে লামিয়ার কথাগুলো ভাবছিল। ওকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে সিয়াম জিজ্ঞেস করে, কিরে কলিজা, তোর কি হয়েছে বলতো? না, তেমন কিছু না। তোর কিছু হলে আমি সেটা বেশ বুঝতে পারি। এখন কি হয়েছে সেটা বল। আর লামিয়া কতটুকু কাছে এগুলি বলতো? বিষয়টা নিয়ে ঈশানের একটু মুড অফ। ঈশান সিয়ামকে গত কয়েকদিনের কথাগুলো সব খুলে বলে। সব শুনে সিয়াম বলতেই শুরু করে, বলিস কি, তুই এত দূরে এগিয়ে গেছিস, চালিয়ে যা গুরু, তোমার হবে। এতে মন্ত্রীর মেয়ে কেন, প্রেসিডেন্টের মেয়েও তোমার প্রেমে পড়ে যাবে। শোনো, ও খুব রাগী। কালকে ওর সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এরপর যদি আবার ওর বাসায় যায় তাহলে তো সিকিউরিটি গার্ডদের দিয়ে এমন মার খাওয়াবে না, পরের দিন আর যেতে পারবো না। ওইটা করা হলেও অনেক আগেই করতো, কিন্তু করিনি তো, তাই না? ও তো বলবে ওর কাছে না যেতে, কিন্তু তাই বলে কি তুই যাওয়া বাদ দিয়ে দিবি? তাহলে ওভাবে তুই ওর সাথে টাইম পাস করতে চেয়েছিলি। তুই যতবার ওর কাছে যাবি ও তোকে নিয়ে ততবার ভাববে। একটা পর্যায়ে ভাবতে ভাবতে তোকে ভালোবেসে ফেলবে। শোন, ভাবনা থেকেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। তাই আমি বলি কি, তুই রোজ ওর কাছে যাবি, ও যতবার বারণ করবে তুই ততবার ওর কাছে যাবি। ঈশান সিয়ামের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে ভাবতে শুরু করে আর নিজের মনে মনে বলতে থাকে, সিয়াম তো ঠিকই বলেছে, লামিয়া তো আমাকে যেতে বারণ করবেই। ও একটা ছেলেকে চেনে না, জানে না, সে ওকে হুট করে ভালোবাসে কথাটা বললে লামিয়া তো একটু রিয়েক্ট করবে। আর অন্যদিকে ঈশান ঠিক করেছে, যতদিন আমি লামিয়ার মুখ থেকে ভালোবাসে কথাটি না শুনবো ততদিন ওর কাছে যেতেই থাকবো। এতে লামিয়া রাগ করুক, আমাকে বকা দিক, সেটাও ভালোবেসে আমাকে করে দিতেই পারে। সেদিন রাতেও লামিয়ার বাসাতে যায়। তারপর রুমে ঢুকে দেখে লামিয়ার রুমে নেই। ঈশান ভাবে, কোথায় গেল আমার রাজকুমারী? ঈশান বিছানায় গিয়ে বসে। এর মধ্যে ওয়াশরুম থেকে শাওয়ারের সাথে গুনগুন করে গানের শব্দ ভেসে আসে, যার জন্য বোঝা যাচ্ছিল লামিয়া ওয়াশরুমে আছে। লামিয়া একটু আগে ওর আব্বুর সাথে বাসায় এসেছে, যার জন্য সবে মাত্র শাওয়ার নিতে গেছে। ঈশান গিয়ে বিছানায় বসে। দীর্ঘ আধ ঘন্টা যাবৎ লামিয়া শাওয়ার নিচ্ছে, বেরোনোর কোনো নামই নেই। তখন ঈশান ভাবে, যা বাবা, এতক্ষণ ধরে কেউ শাও নেয় নাকি? তাই তো বলি, এত সুন্দর হলে কি করে, এতক্ষণ ধরে সামন লাগালে তো সুন্দর হবে। কথাগুলো ভেবে ঈশান নিজে নিজেই হাসিল। ঈশানের অপেক্ষার প্রহর কাটে। লামিয়ার গোসল শেষ করে শরীরে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। লামিয়া বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের দিকে যেতেই ঈশান খেয়াল করে লামিয়াকে ভেজা অবস্থায় দেখতে একদম অসাধারণ লাগছিল। ওর ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছিল, যেটা দেখে ঈশানের মধ্যে একটা ঘোরের মতো কাজ করছিল। লামিয়া ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার আগে ওর মনে হলো বিছানার উপর কেউ একজন আছে। তাই লামিয়া বিছানার দিকে তাকাতেই ও ঈশানকে দেখে ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। লামিয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ ঈশান উঠে গিয়ে ওর মুখের উপর হাত দিয়ে ওর মুখটা চেপে ধরে। তারপর লামিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। লামিয়া চোখ বড় বড় করে ওর দিকে দেখতে থাকে। প্লিজ রাজকুমারী, চিৎকার করো না। কি করব বলো? তুমি তো আমাকে আসতে বারণ করেছিলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে না দেখে থাকতে পারলাম না। দিনে তো তোমার সাথে তেমন দেখা হয় না, তাই রাতেই তোমার কাছে আসতে হলো। ঈশান একটা জিনিস খেয়াল করলো, ও লামিয়ার কাছে যাওয়ার সাথে সাথে লামিয়া কেমন নিশ্চুপ হয়ে গেছে আর ঈশানের মুখের দিকে তাকিয়ে ওর কথা বলা দেখছে। ঈশান লামিয়ার কাছে আসতেই লামিয়ার হার্টবিটটা অনেক বেড়ে গেছে, যেটা ও স্পষ্ট বুঝতে পারছিল। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল, যেটা কালকে একবার হয়েছিল যখন ঈশান ওর কাছে এসেছিল। ঈশান একটানা কথা বলেই যাচ্ছে আর লামিয়া নিশ্চুপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। লামিয়াকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে ঈশান ওর মুখের উপর থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু লামিয়া এখনো কথা বলছিল না। ঈশান এবার লামিয়ার থেকে একটু দূরে সরে যায় আর বলতে শুরু করে, তুমি জানো তোমাকে এই ভেজা অবস্থায় দেখতে কত কিউট লাগছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেয়। তুমি এক এক সময় এক এক রূপে আমার সামনে আসো, যেটা দেখে আমি বারবার তোমার প্রেমে পড়ে যাই।
এবার লামিয়ার ঘোর কাটলো, দেখলো ঈশান ওর কাছ থেকে সরে গেছে। তখন নামিয়ে বলতে শুরু করলো। তুই আবার আমার বাসায় এসেছিস, দাঁড়া আজকে তোর হচ্ছে। কথাটা বলেই লামিয়া আর কিছু বলতে যাবে, ঈশান তখন কোনো উপায় না পেয়ে ওকে নিজের কাছে টেনে নেয় আর লামিয়ার কোমরে জড়িয়ে ধরে ওর মুখের একপাশে একটা হাত রেখে হঠাৎ করে লামিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। ঘটনার আকস্মিক কথায় লামিয়ার চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। ঈশান লামিয়াকে পাগলের মতো কিস করছিল আর ও সেই একইভাবে নিশ্চুপ হয়ে গিয়েছিল। লামিয়া কেন জানি ঈশানকে সরাতে পারছিল না, আর কিছু বলতে পারছিল না, আবার ওর সাথে কোনো রেসপন্স করছিল না। আজকে প্রথম কোনো পুরুষ ওকে এত কাছ থেকে স্পর্শ করলো। ঈশান চাচ্ছিল না লামিয়ার অসম্মতিতে ওকে টাচ করতে, কিন্তু ওর কাজের জন্য আজ করতে হলো। দীর্ঘ 15 মিনিটে ঈশান লামিয়াকে কিস করার পর ছেড়ে দেয়, আর লামিয়া এখনো ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঈশান তখনই সে বলতে শুরু করে, ওইভাবে তাকিয়েও না, নিজেকে স্বাভাবিক রাখতে পারবো না। আচ্ছা বলো তো, তোমার ঠোঁট দুটো এত মিষ্টি কেন? আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছিল না। রাজকুমারী, কাছে এসো, আরেকটা কিস করে। কথাটা বলতেই লামিয়া এবার নাক সিটকে বলতে শুরু করলো। থু থু, বাজে ছেলে, তোর কখনো ভালো হবে না। তুই কিভাবে করলি এটা? আমি বললাম কখনো তোর গার্লফ্রেন্ড জুটবে না, দেখিস তুই। কথাগুলো বলে লামিয়া নিজের ঠোঁটগুলো হাত দিয়ে মুছতে শুরু করলো। ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, গার্লফ্রেন্ডের দরকার নেই, তুমি আমার লাইফে আসলেই হবে। ডেভিল ছেলে, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। লামিয়ার কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ করে তাওয়ালেটা খুলে নিচে পড়ে যায়, আর ঈশান ওর দিকে চোখগুলো বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে লামিয়া এবার নিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয়। আর ঈশান বুঝতে পারে এখানে থাকাটা ঠিক হবে না, তাই তো তৎক্ষণাৎ ব্যালকনি দিয়ে বাইরে চলে যায়। লামিয়ার চিৎকার শুনে ওর আব্বু আম্মু রুমের সামনে চলে আসে। লামিয়া, এই লামিয়া, কি হয়েছে? লামিয়া তখনও তাড়াহুড়ো করে পোশাক পরে নেয় আর ভাবে ঈশানের কথা বলবে কিনা। লামিয়ার আম্মু আবার বলে, এভাবে চিৎকার করলি কেন? না, মুখ কিছুই হয়নি। তেলাপোকা, একটা তেলাপোকা আমার গায়ের উপর এসে পড়েছিল, তাই চিৎকার করলাম। তুমি যাও। কথাগুলো বলতেই লামিয়ার আব্বু আম্মু সেখান থেকে চলে যায়। তারপর বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে শুরু করে, ছেলেটার কথা আমি আব্বু আম্মুর কাছে বলতে পারলাম না কেন? আব্বুর কাছে যদি একবার বলতাম তাহলে আব্বু মেরে ওর হাড়গোড় ভেঙে দিত। তাছাড়া একটা জিনিস আমার ভেবে খুব অবাক লাগছে, ছেলেটা যখন আমার কাছে আসছিল আমি কেমন নিশ্চুপ হয়ে গিয়েছিলাম, আর আমার যখন স্পর্শ করলো তখন আমার কেমন একটা ফিলিংস হচ্ছিল, যেটা আগে কখনোই হয়নি। তাহলে কি এটাই ভালোবাসার প্রথম অনুভূতি, যেটা আমার আগে কখনোই হয়নি? এ নিয়ে 2 বার হলো কাছে আসাতে কেমন যেন হার্টবিট বেড়ে গেল, মনে হচ্ছিল হার্টটাই খুলে হাতে চলে আসবে। লামিয়া কথাগুলো ভাবে আর বারবার ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল, আবার পরক্ষণেই ভাবে, না না, ওর তো অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। আব্বুর এত ক্ষমতা আর টাকা পয়সার জন্যও তো আমার সাথে প্রেমের অভিনয় করতে পারে, সেটাই বা বুঝবো কি করে? কথাগুলো ভাবতে ভাবতে লামিয়া ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশান বাসায় এসে বিছানায় শুয়ে ভাবতে থাকে, এটাও কি দেখলো, এত সুন্দর জিনিস আগে কখনো দেখেনি। ঈশান সেদিন রাতে আর ঘুমোতে পারে না, সারা রাত লামিয়ার কথা ভেবেই কেটে যায়। 15টা দিন এভাবেই কেটে গেছে, আর ঈশান সময়ে অসময়ে লামিয়ার সাথে দেখা করেছে, আর যখনই দেখা হয় তখনই লামিয়াকে নিজের কাছে টেনে নিয়েছে। লামিয়া ছোটার চেষ্টা করলে কখনো ঈশান মুখটা চেপে ধরেছে, না হয় নিজের ঠোঁট দুটো দিয়ে ও ঠোঁটগুলো বন্ধ করে দিয়েছে। ঈশান একটা জিনিস খেয়াল করেছে, ও যখনই লামিয়ার কাছে আসে তখনই লামিয়া কেমন নিশ্চুপ হয়ে যায়, ওর কথা বলে বন্ধ হয়ে যায়, যেটা দেখে ও ভাবতে শুরু করেছে লামিয়াও হয়তো একটু একটু করে ওকে ভালোবাসতে শুরু করেছে, যার জন্য লামিয়ার কাছে আসলেই ও এভাবে চুপচাপ হয়ে যায়। বিষয়টা লামিয়াও অনেকবার ভেবেছে, ঈশান ওর কাছে আসলে কেন কথা বলতে পারে না, কিন্তু ভেবেচিন্তে কোনো উত্তর খুঁজে পায়নি। ঈশান যতবার লামিয়ার সাথে দেখা করতে আসে ততবার লামিয়া ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলে আর বকাঝকা করে। ঈশান লামিয়ার কাছে আসলে ওর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। 15টা দিন কেটে গেছে, কিন্তু ঈশান লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা তো শুনতে পারেনি, বরং সময়ে অসময়ে ওর কাছে বকা খেয়ে গেছে। এতে ঈশানের কোনো আফসোস নেই, ও সেটাকে ভালোবাসা হিসেবেই নিয়েছে। ঈশান পরদিন রাতেও লামিয়ার কাছে আসে,
কিন্তু এসে দেখে লামিয়া রুমে নেই। ঈশান বেশ কিছুক্ষণ বসে থাকে, কিন্তু তারপর যখন লামিয়া আসলো না তখন ঈশান সারা বাড়িতে খোঁজে, কিন্তু কোথাও পায় না। ঈশান লামিয়ার জন্য অপেক্ষা করে বাসায় চলে যায় আর পরদিন দুপুরে ওর বাসার সামনে আসে, কিন্তু আজকেও লামিয়াকে দেখতে পায় না। তখন ঈশান সিয়ামকে ফোন করে লামিয়ার খোঁজ খবর নিতে বলে। বিকেলের দিকে সিয়াম ওকে ফোন করে বলে, বন্ধু, লামিয়া তো শহরের বাইরে গেছে ওর আব্বুর সাথে, তাই তুমি ওকে দেখতে পাচ্ছ না। টেনশন করো না, আরেকটা দিন ওয়েট করো, তোমার রাজকুমারী চলে আসবে। সিয়ামের কথা শেষ হতে না হতেই ঈশান ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ঈশান লামিয়াকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওকে একটা দিনও না দেখে থাকতে পারে না। দিন যত যাচ্ছে ঈশান লামিয়াকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। লামিয়া যতই ওকে অপমান আর অবহেলা করে দূরে সরিয়ে দেয়, ঈশান ততটাই লামিয়াকে বেশি ভালোবেসে ফেলে। দুদিন পরে লামিয়া বাসায় আসে। অন্যদিকে ঈশানের আম্মু ওকে বলে, আব্বু শোনো, তোমার নানু ওনাদের বাসায় যেতে বলেছে। ঈশান ভাবে নানুর বাসায় গেলে হয়তো 2-3 দিনের মধ্যে ফিরতে পারবে না। আর গত 2 দিন ধরে ও লামিয়াকে দেখেনি, তাই ওর ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছে। ঈশানের মনে হচ্ছিল লামিয়াকে একটা নজর না দেখলে দম বন্ধ হয়ে আসে। তাই ঈশান আম্মুকে বলল, আম্মু, একটা দিন পরে যায়। আব্বু, এটা কেমন কথা? তোমার নানু বৃদ্ধ মানুষ, উনি তোমাকে দেখতে চেয়েছেন। আর তাছাড়া তুমি তো সচরাচর বাসায় আসো না, যে কোনো সময়ে তোমার ক্যাম্পে ফিরে যেতে হতে পারে। তাই তুমি আজকেই যাবে আর এক্ষুনি বের হবে। ঈশান আম্মুর কথা ফেলতে পারে না, আর কখনো আম্মুর মুখের উপর কথা বলেনি। তাই ঈশান রেডি হয়ে বেরিয়ে পড়ে নানুর বাসার উদ্দেশ্যে। 2 ঘন্টা জার্নি করার পরে পৌঁছে যায়। সেদিন রাতে লামিয়া ভাবছিল, ছেলেটা কেমন অদ্ভুতভাবে আমার জীবনে চলে আসলো। আমি ওকে শতবার অপমান অবহেলা করে দূরে সরিয়ে দিলেও ও আমার কাছে বারবার ফিরে আসে। হয়তো সত্যিই আমায় ভালোবাসে। কেমন যেন ওর মধ্যে অদ্ভুত একটা মায়া আছে। ও যখন আসে তখন আমি ওকে কিছু বলতেই পারি না। কেন হয় এরকমটা? আগে তো কখনো এমন হয়নি। আর ও আমার যতটা কাছে এসেছে অন্য কেউ এতটা কাছে আমার আসেনি। জীবনের প্রথম কোনো ছেলে আমাকে টাচ করেছে, আর সেটা ঈশান। ঈশান যখন আমাকে নিজের কাছে টেনে নেয় তখন কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। তাহলে কি আমিও ওকে ভালোবেসে ফেললাম? এই না না, এইসব কি ভাবছি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? কোথায় ও আর কোথায় আমি? আমি এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আমাকে এসব নিয়ে ভাবলে তো চলবে না। লামিয়া মুখে একথা বলেও ওর মন অন্য কথা বলছিল। দেখতে দেখতে 10টা, 11টা, 12টা এরকম করে 3টা ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখনো ঈশান আসে না। রাত যতটা গভীর হচ্ছে লামিয়ার ততটাই ঈশানকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল। ও বুঝতে পারছিল না ওর ভেতরে কেন এই অস্থিরতা কাজ করছে। আর এটাই স্বাভাবিক। যখন একটা ছেলে কোনো মেয়ের পেছনে ঘুরবে, প্রথম কয়েকদিন ঘোরার পর মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেবে না। কিন্তু একটা সময় যখন ছেলেটা ওর পেছনে ঘোরা বাদ দিয়ে দেবে, তখন মেয়েটা অবশ্যই ছেলেটাকে নিয়ে ভাববে। আর লামিয়ার ক্ষেত্রেও এমনটাই হচ্ছে। লামিয়া ঈশানকে দূরে সরিয়ে দিলেও আজ খুব করে ওর মন চাচ্ছিল ঈশানকে একটাবার দেখার জন্য। লামিয়ার মন এই আশায় জেগে আছে যে ঈশান ওর কাছে আসবে। কিন্তু এইভাবে কেটে গেল আরো 1টা ঘন্টা। রাত 1টা বেজে গেছে, কিন্তু আজকে আর ঈশান আসেনি। আর লামিয়ার অনেক ঘুম পাচ্ছিল, তাই ও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশানের মামা, মামি, মামাতো ভাই, বোনের সাথে ওদের ভালোই সময় কাটাচ্ছে। কিন্তু ঈশান রাতে শোবার পর ঘুমোতে পারছিল না। বারবার লামিয়ার কথা মনে পড়ছিল। এমনিতেই 2 দিন ওকে দেখেনি, তারপর আজকেও ওকে দেখতে পাবে না, সেটা ভেবেই ঈশানের ভিতর কেমন অস্থিরতা কাজ করছিল। ওর বারবার মনে হচ্ছিল এখনই ছুটিয়ে লামিয়ার কাছে চলে গেলে ওর ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস আসতো, কিন্তু সেটা করার কোনো উপায় নেই। অনেক কষ্টে ঈশান সেদিন রাতে ঘুমোয়। এভাবে কেটে গেছে পরপর 2 দিন। আর লামিয়া এই 2 দিন ঈশানের কথা অনেক ভেবেছে, কিন্তু কেন ভেবেছে সেটা ও বুঝতে পারেনি। পরদিন 2 দিন ঈশান লামিয়ার সাথে দেখা করতে আসেনি। আজকে কোনো কাজ না থাকায় ও ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল, আমি এত কেন ওর কথা ভাবছি? জীবনের প্রথম কোনো ছেলেকে নিয়ে আমি এতটা ভাবছি, সেটা কিসের জন্য কিছুতেই বুঝে উঠতে পারছি না আমি। এই 2টা দিনে তো একবারও ঈশান আমার কাছে আসলো না। ও তো প্রতিদিন একবার করে বাসার সামনে আসে, কিন্তু ওকে তো আজকে বাসার সামনেও দেখলাম না। কি হলো ওর? তাহলে কি ও আর 10জন ছেলের মতো আমার সাথে টাইম পাস করেছিল? যেই দেখলো আমি ওর প্রস্তাবে রাজি হইনি, সেই আমায় ছেড়ে চলে গেল। যাই হোক, সেটা আমার জন্য ভালো হয়েছে। ওর সাথে
রিলেশনে গেলে আব্বু সেটা কখনোই মেনে নিবে না। ঈশান বাসায় এসে সিয়ামকে ফোন দেয় লামিয়া বাসায় এসেছে কিনা সেটা জানার জন্য। ঈশান ওকে লামিয়ার খোঁজ খবর নিতে বললে সিয়াম সরাসরি ওর বাসার সামনে চলে আসে আর ঈশানের সব ইনফরমেশন দেয়। এর মধ্যে লামিয়ার স্কুল লাইফের ফ্রেন্ড নীলা ওর বাসায় আসে। অনেকদিন পর দুই বান্ধবীর দেখা, তাই গল্পের শেষ নেই। এক পর্যায়ে নীলা লামিয়ার ওকে ওর সাথে শপিং এ যাওয়ার কথা বললে লামিয়া বলে, শোনো, আম্মু আমায় যেতে দেবে না। তুই যদি আম্মুকে রাজি করাতে পারিস তাহলে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে। নীলা গিয়ে লামিয়ার আম্মুকে বলে প্রথমে না যেতে দিতে চাইলেও পরবর্তীতে রাজি হয়, কিন্তু উনি ওদের সাথে যাবে বলে। তো সিয়াম ঈশানকে যখনই ওদের বাসার সামনে আসতে যাবে তখনই লামিয়া ওর আম্মু আর নীলা বাসা থেকে বের হয়, আর সিয়াম তখন ঈশানকে ওদের বাসার সামনে আসতে বারণ করে। দোস্ত, লামিয়া কোথায় যেন যাচ্ছে। তোর এখন এখানে আসার দরকার নেই, আমি তোকে সব ইনফরমেশন দিচ্ছি। ওরা পার্মানেন্ট যেখানে যাবে আমি তোকে সেখানে আসতে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। সিয়াম ওদের ফলো করতে থাকে। এক পর্যায়ে ওরা শপিং মলের সামনে এসে থামলে সিয়াম ঈশানকে শপিং মলে আসতে বলে। ঈশান মিনিট 20 মধ্যে শপিং মলে চলে আসে। তারপর সিয়াম ঈশান শপিং মলে ঢুকে লামিয়ার পিছু করতে থাকে। লামিয়ারা সামনে হাঁটছে, ঈশান ওর পেছনে পেছনে যাচ্ছে। একটা পর্যায়ে লামিয়া একটা গ্লাসের সামনে গিয়ে যাওয়ার সময় খেয়াল করে ওর পেছনে ঈশানের মতো কেউ আছে। তো তৎক্ষণাৎ লামিয়া সেখানে দাঁড়িয়ে গেলে ঈশান বুঝতে পারে লামিয়া হয়তো ওকে দেখে ফেলেছে, তাই ঈশান সেখান থেকে সরে যায়। আর লামিয়া পেছনে ঘুরতেই দেখে কেউ নেই। ঈশানকে দেখলাম মনে হলো ও এখানে আবার আসবে কোথা থেকে। আমিও কি উল্টাপাল্টা ভাবছি। ওকে নিয়ে ভাবতে ভাবতে পুরো মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। কথাগুলো ভেবে লামিয়া হাঁটতে শুরু করে। দীর্ঘ 2 ঘন্টা ওরা শপিং মলে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু লামিয়ার কিছুই পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ওরা একটা দোকানে গিয়ে পার্মানেন্ট বসে। তারপর লামিয়ার পছন্দের কালারের কয়েকটা লেহেঙ্গা দেখতে থাকে। এবারও ঈশান লামিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওর থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। এবার লামিয়া ঈশানের উপর নজর পড়ে। ঈশানের দিক থেকে চোখ ফেরাতেই ওর মনে হয় ঈশানকে দেখলাম মনে হলো। লামিয়া আবারও ঈশানের দিকে তাকায়, কিন্তু তখনও দেখে ওখানে আর কেউ নেই। ঈশান সিয়ামের কথা মতো বারবার ওর সামনে গিয়ে আবার ওর চোখকে ফাঁকি দিয়ে দূরে সরে যাচ্ছিল, যাতে করে লামিয়া ঈশানকে নিয়ে একটু হলেও ভাবে। একটা পর্যায়ে নীলা কালো কালারের একটা লেহেঙ্গা দেখে লামিয়াকে বলে, লামিয়া দেখ এইটা কেমন। কিন্তু লামিয়ার সেদিকে কোনো খেয়াল নেই। অন্যমনস্ক হয়ে ঈশানের কথা ভাবছিল, তাই এবার লামিয়া ওকে একটু জোরে বলল, এই লামিয়া তোর আবার কি হলো, কি এত ভাবছিস কেন বলতো? নীলার কথায় লামিয়া একটু হকচকিয়ে যায় আর আমতা আমতা করে বলে, কই কিছু না তো। দেখ তো এইটা কেমন। নীলার কথা মতো লামিয়া লেহেঙ্গাটাকে ভালো করে দেখে বলে, ঠিকঠাক। তাহলে বসে আছিস কেন, যা গিয়ে ট্রাই করে দেখ। দূর থেকে ঈশান ওদের কথাটা শুনে ফেলে, তাই আর দেরি না করে সেখান থেকে সরে যায়। নীলার কথা মতো লামিয়া এবার ট্রায়াল রুমে চলে যায়। তারপর গিয়ে দরজাটা আটকে দিয়ে পেছনের দিকে ঘুরতে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। লামিয়া ওকে কিছু বলতে যাবে, তার আগে ঈশান ওকে এক টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে মুখটাকে চেপে ধরে বলতে শুরু করে, এই সবসময় তুমি আমাকে দেখলে এত চেঁচামেচি করো কেন বলো তো? তোমার কাছে আসলেও তো কিছুই বলতে পারো না, কিন্তু তোমার সাথে যখন দেখা করতে আসি তখন এরকম ছটফট করো কেন? এখন তুমি তো নিশ্চুপ কেন জানো? কারণ তুমি আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু সেটা নিজের মুখে স্বীকার করছো না। স্বীকার তো তোমাকে করতেই হবে। বলো, তুমি আমাকে ভালোবাসো? লামিয়া তখন মাথা নেড়ে না সূচক উত্তর দিলে ঈশান বলে, এই দুষ্ট মেয়ে, কেন বারবার আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছ বলো তো? সত্যিই বলছে, তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি জানো, জীবনের প্রথম তোমাকে ভালোবেসেছি, অন্য কাউকে নয়। তুমি যতই আমাকে অবহেলা করো না কেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর বেশিয়ে যাব। তুমি হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারবে, কিন্তু যখন আমি তোমার থেকে দূরে চলে যাব তখন। কথাটা শুনে লামিয়ার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করে, কিন্তু সেটা কেন ও বুঝতে পারে না। ঈশান লামিয়াকে ওইভাবে জড়িয়ে ধরে রেখে বকবক করেই যাচ্ছিল, আর লামিয়া প্রতিবারের মতো ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঈশান ওর এমন নিশ্চুপ হয়ে যাওয়া দেখে মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে বলতে শুরু করে, প্লিজ বলো রাজকুমারী,
একবার বলো ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু সেটা মুখে বলতে চাইছো না। ঈশান খেয়াল করেছে লামিয়া শপিং মলে আসার পর থেকে ওর মুডটা কেমন অফ, তাই বলল, আমি খুব ভালো করেই জানি তোমার মুডটা কেন অফ। এই 2টা দিন আমাকে দেখতে পাওনি তো, সেই জন্য। কিন্তু লামিয়া এটা বুঝতে পারছিল না ঈশানকে দেখার জন্য যদি ওর মনটা ব্যাকুল ছিল, ঈশানের জন্য যে ওর মনটা খারাপ সেটা ওকে কে বোঝাবে। প্লিজ বলো ভালোবাসো। দেখো আমি আর এভাবে ওয়েট করে থাকতে পারছি না। খুব ইচ্ছে করে তোমাকে একটু আদর করে দিতে, কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাও না। প্লিজ আমার ছেড়ে দাও। হ্যাঁ, সে তো দেবই। আগে বলো ভালোবাসো। না, আমি তোমায় ভালোবাসি না। তাই যদি আমি প্রমাণ করে দিতে পারি? সেটা কখনোই হবে না। তুমি একটা স্বপ্নের মধ্যে আছো। ঈশান লামিয়াকে আর কিছু বলতে না দিয়ে এবার ওর মুখের দুপাশে হাত দিয়ে যখনই লামিয়ার দিকে নিজের ঠোঁটটা এগোয়, লামিয়া বুঝতে পারে ঈশান ওকে কিস করতে যাচ্ছে। তখন লামিয়া ওকে থামানোর জন্য ঈশানকে বাধা দিলেই ঈশান ওর হাতটা সরিয়ে লামিয়াকে যখনই কিস করতে যাবে, তখনই লামিয়া রেগে গিয়ে ঈশানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে ঈশানের গালে দুটো থাপ্পড় মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় ঈশান সেখানে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন লামিয়া কড়া গলায় বলতে শুরু করে, তুই কেন বুঝিস না আমার তোকে সহ্য হয় না? তারপরেও কেন বারবার তুই আমার কাছে আসিস? তুই নিজের লেভেলটা দেখেছিস আর আমি কোন লেভেলের? তোর সাথে আমার কিছুতেই যায় না। বারবার এই কথা বলার পরেও কেন তোর মাথায় ঢোকে না? আর প্রতিদিন কেন এইভাবে আমার ডিস্টার্ব করিস? বুঝিস না তুই? তুই আমার কাছে আসলে আমি ডিস্টার্ব হই, তারপরেও কেন বারবার তুই নির্লজ্জ বেহায়ের মতো আমার কাছে আসিস? কোনো কিছুর কি সামান্য কমন সেন্স বলে কিছুই নেই তোর মধ্যে? তুই কেবল বুঝিস না। কেন বুঝিস না তুই? তুই আমার কাছে আসলে আমার অস্বস্তি ফিল হয়, সেই জন্যই আমি তোর সাথে কথা বলতে পারি না। বারবার এক কথা তোকে কতবার বলবো? আমি তোকে ভালোবাসি না, বাসি না, আই জাস্ট হেট ইউ। লামিয়া ঈশানের কর্মকাণ্ডে অনেকটাই রেগে গিয়ে একটানা কথাগুলো বলে। এবার একটু শান্ত হয় আর রাগে ও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ঈশান লামিয়ার কথায় বুঝতে পারে না ও লামিয়ার কাছে আসলে ও ডিস্টার্ব হয়, বিরক্ত বোধ করে। এবার ঈশান শান্ত গলায় বলে, আমি বুঝতে পারিনি তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। আমি মনে করেছিলাম তুমি যদি আমাকে ভালোবেসে তোমার কাছে আসার চেষ্টা করে, তোমাকে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করে, তাহলে তুমি আমাকে একটা সময় ভালোবাসবে। কিন্তু আমার জানা ছিল না মন্ত্রের মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ওদের মন বলতে কিছুই হয় না। ভুল করেছে আমি তোমাকে ভালোবেসে, ভুল সময় আমি ভুল মানুষকে ভালোবেসে। আমার বোঝা উচিত ছিল তুমি একজন মন্ত্রের মেয়ে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছো। তোমার স্ট্যাটাসটা আর আমার স্ট্যাটাসটা কখনোই মেলে না। অন্যায় করেছে আমি তোমাকে ভালোবেসে, সেটা আজকে তুমি বুঝিয়ে দিয়েছ। তোমাকে এতদিন ভালোবেসে ডিস্টার্ব করার জন্য সরি। আর কখনো আমি তোমার সামনে আসবো না। তুমি যেহেতু চাও না আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আসি, তাই আমি আর তোমার কাছে আসবো না। দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই হয়তো কখনো বলতে পারবো না। তুমি যে আমাকে এতটা ঘৃণা করো সেটা জানতে আগে জানলে আমি আর কখনো তোমার কাছে আসতাম না। মাফ করে দিও তুমি তোমাকে এত ডিস্টার্ব করার জন্য। আর ভালো থেকো। কথাগুলো বলেই ঈশান ট্রায়াল রুম থেকে বেরিয়ে যায়। কিছু না বলে হাঁটতে শুরু করে। সিয়ামুকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকে, ঈশান, এই ঈশান, কি হয়েছে তোর? কিরে, কোথায় যাচ্ছিস? কিন্তু ঈশান সিয়ামের কোনো কথা না শুনে সোজা শপিং মল থেকে বেরিয়ে বাইকটা স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে লামিয়া পাথরের মূর্তির মতো ট্রায়াল রুমের ওইভাবেই দাঁড়িয়ে থাকে। একটু আগে ও ঈশানকে কি বলল আর ঈশান ওকে কি বলল সেটা ভেবে ওর এখন বেশ খারাপ লাগছে। যখন ঈশান বলল যে ও আর কখনো লামিয়ার সামনে আসবে না, তখন থেকে লামিয়ার কেমন যেন একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে। এই 2টা দিন লামিয়া ঈশানকে না দেখতে পেয়ে ওর ভিতরে একটা অস্থিরতা কাজ করেছে। ঈশান যদি সত্যি ওর সামনে আর না আসে, লামিয়া কি করে ওকে না দেখে থাকবে? ঈশান চলে যাওয়াতে লামিয়ার এবার একটু খারাপ লাগে, কিন্তু সেটা যে ঈশানের জন্য ও এখনো সেটা বুঝতে পারছে না। নিজের অজান্তেই লামিয়া ভালোবেসে ফেলেছে। বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে তারপর যখন ওর আম্মু ওকে ডাকে, তখন লামিয়া সেখান থেকে বেরিয়ে যায়। নীলা ওকে জিজ্ঞেস করে, কি রে, তোকে বললাম এটা ট্রাই করে আসতে, আর তুই কি করলি? দীর্ঘ আধা ঘন্টা দাঁড়িয়ে কি করলি বল তো? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। মানে কি? এখনো তো কিছু কেনাকাটা হলো না, তাহলে তো তাড়াতাড়ি বাসায় যাবি কেন? বললাম তো ভালো লাগছে না।
কথাটা বলেই লামিয়া সেখান থেকে বেরিয়ে যায়। ওর পেছন পেছন নীলা আর আম্মু যায়। ওরা বুঝতে পারে না যে লামিয়া কেন এমন করলো। লামিয়া বাসায় চলে আসে। অন্যদিকে ঈশান বাসায় এসে তারপর রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ লামিয়ার বলা কথাগুলো ভেবে নীরবে চোখের জল ফেলে। ঈশান জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে, আর সেটা হয়তো ভুল সময় ভুল মানুষকে। তাই ওর ভালোবাসাটা লামিয়া বুঝতে পারেনি, সেটা ভেবেই ঈশানের বেশ কষ্ট হচ্ছিল। ঈশান আর থাকতে না পেরে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চিৎকার করে বেশ কিছুক্ষণ কান্না করে আর বলতে থাকে, লামিয়া, আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? তুমি আমার ভালোবাসাটা একবারও বোঝার চেষ্টা করলে না। আমি কেন বারবার তোমার কাছে ছুটে যাই সেটা জানার চেষ্টা করলে না। আমাকে যখন এতই ঘৃণা করো, তাহলে প্রথম দিনে আমাকে বলে দিতে পারতে। আমি আর তোমার কাছে যেতাম না। আমি জানতাম কেউ কাউকে সত্যিকারে ভালোবাসলে সে অবশ্যই তাকে পায়। কিন্তু আজকে জানতে পারলাম আমার ধারণাটা ভুল। মন্ত্রী মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। আমার মতো ছেলে তোমাকে ভালোবাসার যোগ্যই না। কথাগুলো বলতে বলতে ঈশান ওয়াশরুমের ফ্লোরে হাঁটু গিরে বসে পড়ে। অন্যদিকে লামিয়া বাসায় এসে তারপর নিজের রুমে চলে যায়। কিছুই ভালো লাগছিল না ওর, তাই ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তবুও কেন যেন খারাপ লাগছিল। ও বুঝতে পারছিল ঈশানকে এই কথাগুলো বলা ঠিক হয়নি, কিন্তু রাগের মাথায় ও কথাগুলো বলে ফেলেছে। লামিয়া একটু বেশি রাগী, তাই কখন কি করে ফেলে সেটাও বুঝতে পারে না। কিন্তু রাগটা কমে গেলে বুঝতে পারে ও কি ভুল করেছে। শপিং মলে থেকে বাসায় আসার পর লামিয়া ঈশানকে নিয়ে অতটা ভেবেছে যে ভাবতে ভাবতে ওর অন্যদিকে কোনো দিকে মন নেই। সারাটা দিন লামিয়া ঈশানের সাথে করা দুর্ব্যবহারের কথা ভেবেছে, আর ভেবে ও একটা জিনিসই পেয়েছে, ও ঈশানকে ভালোবাসে। না হলে ওর জন্য এতটা খারাপ লাগতো না। আজকে ঈশানকে অপমান করে ওর নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছিল। এটা আমি কি করলাম? যে ছেলেটা আমায় এতটা ভালোবাসে তাকে আমি এভাবে অপমান করে দূরে সরিয়ে দিলাম। রাগের মাথায় আমি এটা কি করলাম? ও যদি আমায় সত্যিকারে ভালোই না বাসতো তাহলে শত অপমান অবহেলা সহ্য করে বারবার আমার সামনে আসতো না। আর আমি এটা কি করলাম? ওকে এইভাবে কষ্ট দিলাম। আমি সত্যিকারের ভালোবাসাটা আমি বুঝতেই পারলাম না। ঈশান আমাকে এতদিন ধরে ভালোবাসি কথাটা বারবার বলে যাচ্ছে, কিন্তু আমি আমি তো বুঝতেই পারলাম না ওকে। আমি ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। এখন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু আগে কেন বুঝতে পারলাম না যখন ও আমার কাছে ভালোবাসার কথা বলতে আসতো? ছেলেটাকে এতটা কষ্ট দিয়ে ফেললাম, আমি তো এটা করতে চাইনি। কেন জানি ঈশানকে বাধা দিতে গিয়ে হয়ে গেল। ঈশানকে কষ্ট দিয়েছে লামিয়া, সেটার জন্য অনুতপ্ত হচ্ছে। আর কখন যে ওর চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সেটা বুঝতেই পারে না। লামিয়ার চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, ঈশান, আমি ভুল করে তোমায় দূরে সরিয়ে দিয়েছি। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। ভুল করেছি আমি তোমায় ফিরিয়ে দিয়ে। আমি বুঝতে পারিনি তুমি আমায় এতটা ভালোবাসো। কথাগুলো ভাবতে ভাবতে লামিয়া ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নেওয়ার পর ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপর রুমে এসে শুয়ে পড়ে। শুয়ে পড়তেই ওর ঘুম চলে আসে। বিকেলের দিকে ঘুম ভাঙতেই ওর শরীরটা কেমন যেন গরম গরম লাগছিল। তাই আর বুঝতে বাকি রইল না যে ওর জ্বর এসেছে। আসলে ঈশান বেশিক্ষণ ধরে গোসল করলে জ্বর আসবে, ছোটবেলা থেকে তেমনটাই হয়ে আসে। দুপুরে ঈশান খেতে যায়নি, তাই আম্মু ডাকতে এসে দেখে ঈশান ঘুমোচ্ছে, তাই আর আম্মু ওকে ডেকে তোলেনি। বিকেল হয়ে গেলেও ঈশান বাইরে যাচ্ছিল না দেখে আম্মু ওকে আবার ডাকতে ডাকতে রুমে ঢোকে। ঈশান আব্বু, কোথায় তুমি? দুপুরে লাঞ্চ করলে না, আর একবারও তো বাইরে বেরোলে না। কি হয়েছে তোমার? আম্মু কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে দেখে ঈশান এখনো শুয়ে আছে, একটা কম্বল গায়ে দিয়ে। আম্মু ওর পাশে বসে আর বলতে শুরু করে, আব্বু, কি হয়েছে তোমার? তুমি এই অবেলায় শুয়ে আছো কেন বলো তো? না আম্মু, এমনি শরীরটা একটু খারাপ লাগছে তাই। ঈশান জ্বরের জন্য কথাটা ভালো মতো বলতে পারছিল না। এবার আম্মুর সেটা বুঝতে পেরে বলে, মানে কি তোমার শরীর খারাপ লাগছে? আর আব্বু, তুমি আমাকে বলোনি? কথাটা বলেই এবার আম্মু ঈশানের মুখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর এসেছে। তখন আম্মু উত্তেজিত হয়ে বলতে শুরু করে, এ কি আপু, জ্বরে তো তোমার গাটা পুড়ে যাচ্ছে, আর তুমি আমাকে একবারও বলোনি? আম্মু তেমন কিছু না, এটা জ্বর এসছে। তুমি বলছো একটু জ্বরে গা পুড়ে যাচ্ছে?
কথাটা বলেই এবার আম্মু তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই একটা বাটিতে পানি এনে ওর মাথায় জল পটিয়ে দিতে শুরু করে। আম্মু বুঝতে পারছিল যে ঈশান শীতে কাঁপছে। তখন আম্মু এসিটা বন্ধ করে দিয়ে তারপর আরেকটা কম্বল ও গায়ে চাপিয়ে দেয়। ঈশান স্পষ্ট দেখতে পাচ্ছিল ওর আম্মুর চোখে পানি, তাই ও বলল, আম্মু, তুমি কান্না করো না। তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কান্না করবো না তো কি করবো বলো? তোমার এমন অবস্থায় আমি নিজেকে কি করে শান্ত করি বলো তো? তুমি জানো না তোমার আম্মু তোমাকে নিয়ে কত টেনশন করে? জ্বরটা বাঁধালে কি করে বলো তো? আম্মু কথাগুলো কাঁদো কাঁদো গলায় বলল। ঈশান কোনো কথা না বলে চুপচাপ রইল। তখন আম্মু বলতে শুরু করলো, নিশ্চিত অনেকক্ষণ যাবৎ শাওয়ার নিয়েছো, তাই তো সেজন্য জ্বরটা এসেছে। না মানে আম্মু, তোমাকে কতবার বলেছি বেশিক্ষণ ধরে শাওয়ার নিবে না? তুমি জানো না বেশিক্ষণ ধরে ভিজলে তোমার জ্বর সর্দি হয়? তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? আম্মু তুমি শুধু শুধু টেনশন করছো। এই সামান্য জ্বরে আমার কিছুই হবে না। টেনশন করবো না তো কি করবো বলো? তুমি আমাদের একমাত্র কলিজার টুকরা। তোমার এই অবস্থাতে নিজেকে কি করে শান্ত করি? আম্মু, বললাম তো আমার কিচ্ছু হবে না। তুমি আমার পাশে আছো না? দেখো আমি ঠিক হয়ে যাব। একদম কথা বলবে না তুমি। তোমার উপর খুব রাগ হচ্ছে জানো। আম্মু এবার রুম থেকে উঠে যায়। কি হলো আম্মু, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমার আব্বুকে ফোন করে ডাক্তার নিয়ে বাসায় আসতে বলবো। আম্মু, এসবের কি দরকার? শুধু শুধু আপু টেনশন করবে আর অফিস ফেলে রেখে বাসায় চলে আসবে। টেনশন তোমার জন্য না করলে কার জন্য করবো বলো? এইসব তুমি বুঝবে না। তুমি যেদিন বাবা হবে সেদিন বুঝতে পারবে সন্তানের কিছু হলে আব্বু আম্মুর মনটা কেমন হয়। আম্মু ঈশানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারপর আব্বুকে ফোন করে সবটা বলতেই আব্বু বলে, জ্বরটা কখন আসলো? আমি তো এইমাত্র বুঝতে পারলাম। আর তোমার ছেলে আমাকে বলেনি যে শরীরটা এতটা খারাপ। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আব্বু কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে তারপর কিছুক্ষণের পর ডক্টর নিয়ে বাসায় চলে আসে। ডক্টর ঈশানকে ভালো করে দেখে কিছু ওষুধ দিয়ে যায়। তো 2-3টা দিন যাবৎ ঈশান আর আড্ডা দিতে যায় না বলে সিয়ামুকে ফোন করলে ঈশান সিয়ামকে বলে, দোস্ত একটু অসুস্থ। কথাটা শুনে সিয়াম তৎক্ষণাৎ ঈশানের বাসায় আসে আর দেখে ঈশান অনেকটাই অসুস্থ। তখন সিয়াম বলতে শুরু করে, কলিজা, তোর এই অবস্থা তুই আমাকে আজকে জানাচ্ছিস? কি করে জ্বরটা বাঁধালি বলতো? ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর ওকে সবটা খুলে বলে। সবটা শোনার শেষে ঈশান নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রইল। আর সিয়াম ওকে কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছিল না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো, ওই জন্য সেদিন শপিং মল থেকে ওইভাবে কিছু না বলে বেরিয়ে আসলি, তাই তো? ঈশান আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তাহলে এখন কি করবি? আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আমি লামিয়াকে ডিস্টার্ব করব না। ও তো আমাকে ভালোই বাসে না আর চাই না আমি ওর কাছে যাই। আমি ওর কাছে গেলে ও বিরক্তি বোধ করে। সেজন্য আমি ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করতে চাই না। আমি কোনো মন খারাপের কারণ হতে চাই না। এতে যদিও ভালো থাকতে পারে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুই তো ওকে ভালোবাসিস, ওকে না দেখে ওর কাছে না গিয়ে থাকতে পারবি? কি করে থাকবি তুই? ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছাড়া আর কোনো উপায় নেই, তাই আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসা মানে যে পূর্ণতা পেতে হবে তা কিন্তু নয়। সবসময় পাওয়ার নামই কিন্তু ভালোবাসা হয় না। ভালোবাসা মানুষটার সুখে থাকবে এটা দেখি সারাটা জীবন কাটিয়ে দেওয়ার নামও কিন্তু ভালোবাসা। জীবনের প্রথমবার ওকেই ভালোবেসেছে, তো ওকে কখনো ভুলতে পারবো না। এতে আমি আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি ওকে সারাটা জীবন ভালোবেসে যাব। এই মনে আর দ্বিতীয়বার কাউকে জায়গা কোনোভাবেই দেওয়া সম্ভব না। ঈশানের কথা শুনে সিয়াম কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। তারপর বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলে সিয়াম চলে যায়। ঈশান 5-6 দিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, তাই আবারও সেই আগের মতো স্বাভাবিক লাইফে ফেরার চেষ্টা করে। কিন্তু লামিয়াকে ভুলে স্বাভাবিক লাইফে কোনোভাবেই ফেরাটা সম্ভব হচ্ছিল না। লামিয়ার স্মৃতিগুলো চারিদিক থেকে ঘিরে ধরেছিল। ঈশান যতটা লামিয়ার কাছ থেকে দূরে সরে থাকতে চাইছিল, কষ্টটা যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছিল। অন্যদিকে এই 5টা দিনে লামিয়া ঈশানকে দেখতে না পেয়ে পুরো পাগল হয়ে গেছে। লামিয়া এখন খুব ভালোভাবেই বুঝে গেছে যে ও ঈশানকে ভালোবেসে ফেলেছে। 5টা দিন যখন ঈশান লামিয়ার কাছে আসেনি, আর তাই লামিয়া সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সবসময় আশায় থেকেছে হয়তো ঈশান ওর কাছে আসবে,
কিন্তু রাতের শেষে সেই ফলাফল শূন্যই হয়েছে। ঈশান ওর উপর রাগ করে ওর কাছে আসেনি। লামিয়া এখন বেশ ভালোভাবে বুঝতে পারছে ঈশান সেদিনের ব্যবহারে ওর উপর রাগ করে আর ওর কাছে আসে না। তাই লামিয়ার মনটা এখন প্রায়ই খারাপ থাকে। এইটুকু ভেবে ভয় পাচ্ছে যে ঈশান হয়তো অনেক কষ্ট পেয়েছে, যার জন্য ও আমার সামনে আসছে না। আমি তো ওকে ওই দিন এমনভাবে বলতে চাইনি। কয়েকটা দিনই লামিয়ার অন্য কোনো কাজে মন দিতে পারেনি, আর কোথাও যায়নি। সবসময় বাসায় থাকে, সে একটা বারও রুম থেকে বের হয়নি। সবটা সময় হয় ঈশানের কথা ভেবেছে আর চোখের জল ফেলেছে। লামিয়াস প্রথম কোনো ছেলের জন্য কান্না করছে, আর সেটাই ও অবশেষে বুঝতে পারছে ঈশানকে ছাড়া ও থাকতে পারবে না। এই কয়েকটা দিন ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। না চাইতো ঈশান ওর মনে জায়গা করে নিয়েছে। সেটাই সেদিনও শপিং মলে ঘটনার পর থেকে লামিয়া এখন বেশ করে যাইছে ঈশান ওর কাছে আসুক, কিন্তু সেটা আর হচ্ছে না। ঈশান, এই ঈশান, প্লিজ তুমি এমন করো না। কেন বুঝতে পারছো না আমার খুব কষ্ট হচ্ছে? একটা বার আমার কাছে আসো। আমি তোমায় একবার জড়িয়ে ধরে নিজের মনের কথাগুলো বলতে চাই। আমি বুঝতে পারিনি নিজের অজান্তেই তোমায় এভাবে ভালোবেসে ফেলবো। আমি সেদিন কি করে ফেলেছি আমি সেটা নিজেও জানি না। কিন্তু যখন তোমাকে কষ্ট দেয়াতে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, আমি তখন বুঝতে পারলাম আমি তোমায় ভালোবাসি। তারপর থেকে আমি নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। একটা বার আমার কাছে আসো। কেন তুমি বুঝতে পারছো না? তোমার রাজকুমারীর কষ্ট হচ্ছে। আমাকে কষ্ট দিয়ে তুমি নিজে ভালো আছো, তুমিও তো খুব কষ্টে আছো। তাহলে কি করে পারছো তোমার রাজকুমারীকে ছেড়ে থাকতে? একটা বার আমার কাছে আসো প্লিজ ঈশান। লামিয়া কথাগুলো বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। সেদিন রাতটাও লামিয়া নির্ঘুমভাবে কেটে যায়। পরদিন লামিয়া মনটা এতটাই অস্থির হয়েছিল, তাই ঈশানকে না দেখে থাকতে পারছিল না। লামিয়াকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে ওর আম্মু কয়েকবার বিষয়টা জিজ্ঞেস করলেও লামিয়া সেটা এড়িয়ে গেছে। তাই আম্মু বিষয়টা জানার জন্য নীলাকে ফোন করে ওদের বাসাতে আসতে বলে। নীলা লামিয়ার রুমে এসে দেখে লামিয়া একমনে ব্যালকনিতে দাঁড়িয়ে কি যেন ভাবছে। নীলা লামিয়ার কাছে গিয়ে ওর ঘাড়ে হাত রাখতেই লামিয়া একটা অসহায় দৃষ্টিতে নীলার দিকে ঘুরে তাকায়। নীলা খেয়াল করে লামিয়ার চোখে পানি টলমল করছে। তখন নীলা বলে, লামিয়া, তোর এই অবস্থা কেন? তুই নাকি গত 5 দিন যাবত রুম থেকে বের হোস না। কি হয়েছে বলতো? নীলা একের পর এক প্রশ্ন লামিয়াকে করে যাচ্ছে, কিন্তু লামিয়া কোনো কথা বোঝে না। নীলা লামিয়াকে যতবারই প্রশ্নগুলো করছে, লামিয়ার কষ্টটা যেন বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছিল। এবার নীলা আর কিছু বলতে যাবে, তার আগেই লামিয়া হঠাৎ করে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলা তখন লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, লামিয়া, কি হয়েছে তোর? প্লিজ বল আমাকে। এভাবে কান্না করছিস কেন? প্লিজ আমাকে বলো আর একটু শান্ত হ। কিন্তু লামিয়া নিজেকে কিছুতেই শান্ত করতে পারছিল না। 10 মিনিট লামিয়া নীলাকে এভাবেই জড়িয়ে ধরে কান্না করল। তারপর কান্না করতে করতে নীলাকে সবটা খুলে বলল। সব শুনে নীলা ওকে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। নীলা চুপ করে থাকাতে লামিয়া কান্না করতে করতে বলল, নীলা, আমি ঈশানকে ছাড়া থাকতে পারবো না। এই 5টা দিনে বুঝতে পেরেছি ও লাইফের একটা পার্ট। ওকে আমার জীবনে কতটা প্রয়োজন আমি কিছুই জানি না। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার ওকে খুব করে চাই। 5টা দিন আমি ওকে দেখতে না পেয়ে কতটা কষ্টে আছি যেটা শুধু আমিই জানি। প্লিজ তুই ওকে আমার কাছে এনে দে। আমি আমি ওর কাছে একটাবার মাফ চেয়ে নিজের মনের কথাগুলো বলবো। তাহলে হয়তো ঈশান আমায় মাফ করে দিয়ে আমাকে নিজের বুকে টেনে নিবে। আমি বুঝতে পারিনি ওই দিন ঈশানকে আমি কষ্ট দিয়ে ফেলবো। ছেলেটা আমাকে বড্ড ভালোবাসে, আর আমি কিনা ওকে এইভাবে কষ্ট দিলাম। প্লিজ নীলা, কিছু একটা কর। আমি ওকে ছাড়া মরে যাব। এই কথাগুলো তুই আজকে আমাকে বলছিস? আগেই তো বলতে পারতি। ঠিক আছে, তুই একটু শান্ত হ, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ভাই, আর কোনো নাম্বার বা ঠিকানা তোর কাছে আছে? না, আমার কাছে কোনো কিছুই নেই। ও প্রত্যেকদিন আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু এখন একবারও আমার সাথে দেখা করতে আসে না। আমার বাসার সামনেও আসে না। কি করব আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ নীলা, তুই কিছু একটা কর। আমি আরেকটা দিনও ওকে না দেখতে পেলে না মরেই যাব হয়তো। কি সব মাঝে মাঝে কথা বলছিস? আমি তো বললাম আমি দেখছি কি করা যায়, তুই একটু শান্ত হ। নীলা কোনো রকমে লামিয়াকে একটু শান্ত করতে পারে।
তারপর ওর মনটা ভালো করার জন্য ওকে নিয়ে বাইরে যায়। যদিও লামিয়া যেতে চাইছিল না, কিন্তু নীলার জোড়াজুড়িতে যেতে বাধ্য হয়। অন্যদিকে ঈশান ওর ফ্রেন্ডদের সাথে একটা রেস্টুরেন্টে এসেছে। ঠিক একইভাবে সিয়াম ঈশানকে জোর করে আজকে বাসা থেকে নিয়ে আসে, যাতে ওর মনটা একটু ভালো হয়। অনেকদিন পর ওরা স্কুল লাইফের সব ফ্রেন্ডগুলো একসাথে হয়েছে, তাই রেস্টুরেন্টে বসে ওরা জমিয়ে আড্ডা দিচ্ছিল। কিন্তু ঈশানের মনটা তেমন ভালো না। কিসের জন্য ভালো না সেটা একমাত্র সিয়াম বুঝতে পারছিল। সবাই কথা বলেও ঈশান কোনো কথা বলছিল না। এর মধ্যে লামিয়া আর নীলা ঠিক একই রেস্টুরেন্টে ঢোকে। রেস্টুরেন্টে ঢোকার পর লামিয়া খেয়াল করে ওর থেকে কিছুটা দূরে ঈশান বসে আছে। ঈশানকে দেখার পর লামিয়া যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। তৎক্ষণাৎ ও দৌড়ে ঈশানের সামনে যায়। লামিয়া ঈশানের কাছে যেতেই ঈশান ওর দিকে তাকায়, তারপর চোখটা নামিয়ে নেয়। তখন লামিয়া ঈশানকে প্রশ্ন করতে থাকে, ঈশান, এই ঈশান, এতদিন কোথায় ছিলে তুমি? 5টা দিন তুমি আমার কাছে আসোনি কেন বলতো? তুমি জানো তোমাকে না দেখতে পেয়ে আমার কতটা কষ্ট হয়েছে? কি হলো, কথা কেন বলছো না? আর এই কয়েকটা দিন কোথায় ছিলে তুমি? ঈশান কোনো কথা বলছিল না, আর লামিয়া ওকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল। ঈশানের ফ্রেন্ডগুলো ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর থাকবে নাই বা কেন, স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে, এইসব কথা বলে তাকিয়ে থাকারই কথা। প্লিজ ঈশান, আমার সাথে একটু কথা বলো, এভাবে চুপ করে থেকো না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। কি করব বলো? আমি তখন বুঝতে পারিনি তুমি আমার কথা এতটা কষ্ট পাবে। আমি তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন বুঝতে পারলাম তখন তুমি আমার থেকে দূরে চলে গেছো। প্লিজ ঈশান, তুমি মাফ করে দাও আমায়, একটাবার নিজের করে নাও। দেখো না, আমি আর কখনোই এমন ভুল করব না, আর তোমাকে দ্বিতীয়বার কোনো অভিযোগ করার সুযোগও দিব না আমি। ঘটনাটা কি ঘটেছে ঈশানের বুঝতে বাকি নেই। ঈশানের আর কোনো ফ্রেন্ড সেটা না বুঝলেও সিয়াম বুঝে গেছে। ঈশানের ফ্রেন্ডগুলো একবার লামিয়ার দিকে তাকাচ্ছে তো একবার ঈশানের দিকে তাকাচ্ছে, কিন্তু ও কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে আছে। ওর এমন চুপ করে থাকাতে লামিয়া এবার হঠাৎ করে ঈশানের একটা হাত ধরতেই ঈশান আর বসে থাকতে পারল না। লামিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে গেল। সিয়াম ওকে পেছন থেকে কয়েকবার ডাকলেও ঈশান সেখানে দাঁড়ালো না। নীলা লামিয়ার কর্মকাণ্ডে বুঝতে পারে এটাই ঈশান। তখন নীলা ওর কাছে আসতেই লামিয়া আবারও নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করল। নীলা লামিয়াকে কি বলবে বুঝতে পারছে না। লামিয়া কান্না করছে আর বলছে, নীলা, তুই দেখেছিস ও আমার উপর কতটা রেগে আছে? আমি তো চাইনি ওকে সেদিন এভাবে অপমান করে দূরে সরিয়ে দিতে। না চাইতেও হয়ে গেছে। কি করে আমি বুঝবো আমি ওকে এতটা ভালোবেসে ফেলবো? তাহলে আমি যদি বুঝতাম আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি, তাহলে আমি কখনোই ওকে এভাবে কষ্ট দিতাম না। প্লিজ নীলা, কিছু একটা কর। তুই কান্না করিস না, আমি দেখছি কি করা যায়। ঈশান চলে যেতেই ওর ফ্রেন্ডগুলো চলে যেতে গেলে তখনই নীলা সিয়ামকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি ভাইয়া, একটু শুনবেন? জি বলেন। আপনি মনে হয় ঈশান ভাইয়ার ফ্রেন্ড, এম আই রাইট? জি। কিছু যদি মনে না করেন তাহলে ওনার নাম্বারটা যদি দিতেন তাহলে লামিয়ার সাথে ভাইয়ার একটু যোগাযোগ করিয়ে দিতাম। আসলে আপনি তো ওর ফ্রেন্ড, আপনি বোধহয় ওদের এই বিষয়টা জানেন, তাই প্লিজ ভাইয়া ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন আমাকে। বেশ কিছুক্ষণ নীলা সিয়ামকে রিকোয়েস্ট করাতে আর লামিয়ার এমন কান্না দেখে সিয়াম ঈশানের কন্ট্যাক্ট নাম্বারটা ওকে দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে আসে। তারপর নীলা লামিয়াকে বাসায় পৌঁছে দেয়। লামিয়া রুমে যেতেই ওর মনে পড়ে ঈশানের নাম্বারটার কথা, তাই ও তৎক্ষণাৎ ঈশানকে ফোন দেয়, কিন্তু ঈশান ফোনটা ধরছিল না। আজকে লামিয়ার এভাবে কান্না করা দেখে ঈশানের বুকের বা পাশটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তাই ও বাসায় এসে ভাবছিল লামিয়ার সাথে কি ওর এমনটা করা ঠিক হয়েছে কিনা। আবার পরক্ষণেই ভাবে, এটাই করা ঠিক হয়েছে। ও তো চায় না আমি ওর কাছে যাই, তাহলে এখন কেন আবার এভাবে নতুন করে নাটক করছে? অপমানটা করা কম হয়ে গেছে, সেটাই হবে হয়তো। তাই পাবলিক প্লেসে সবার সামনে অপমান করতে চেয়েছিল, কিন্তু আমি আর ওকে সেই সুযোগটা দিব না। ঈশান কথাগুলো ভাবছিল। এর মাঝে ওর ফোনটা বেজে ওঠে, কিন্তু ঈশানের সেদিকে খেয়াল নেই। বেশ কয়েকবার বাজতেই ফোনটা হাতে নেয়, তারপর আননোন নাম্বার দেখে কেটে দিতে দেয়। আর লামিয়া বারবার ওকে একের পর এক ফোন দিয়েছিল, তাই এবার ঈশান রাগে ফোনটা অফ করে দেয়। তারপর লামিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আর লামিয়া ঈশানের জন্য কান্না করতে থাকে। ঈশান ওকে এমনভাবে ইগনোর করাতে লামিয়ার কষ্টটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। দিনটা শেষ হয়ে রাত আসে।
তারপর ডিনারের সময় লামিয়ার আম্মু ওকে জোর করে একটু খাইয়ে দিতে যায়। অন্যদিকে ঈশান ভাবছিল আর কয়েকটা দিন আছে, তারপর আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। দিনগুলো কিভাবে ফুরিয়ে গেল সেটা বুঝতেই পারেনি। লামিয়ার পেছনে সময় দিতে গিয়ে দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে গেছে। ঈশানের এবার মনে পড়ে ওর ফোনে কথা। ফোনটা বন্ধ করার আগে একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন আসছিল। কেউ তো বিপদে পড়েও নক করতে পারে। কথাটা ভেবে ঈশান ফোনটা অন করতেই ও খেয়াল করে 110-এর উপর মেসেজ, 200+ মিস কল। তো যেটাতে ঈশান বেশ অবাক হয়, কারণ আননোন নাম্বার থেকে এত কল মেসেজ আসার কথা না। ঈশান আর কিছু বুঝে ওঠার আগে আবারও সেই একই নাম্বার থেকে ফোন আসে। ঈশান ভাবে হয়তো কোনো সমস্যা আছে, সেজন্য এভাবে ফোন করছে। তাই তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলতে শুরু করে। হ্যালো, কে বলছেন? ঈশানের কণ্ঠটা শুনিয়ে লামিয়ার ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস আসে। ও কিছু বলতে পারছিল না, শুধু কান্না করছিল। ঈশান বুঝতে পারে ফোনের ওপাশ থেকে কেউ কান্না করছে, তাই ঈশান এবার বলতে শুরু করে। কে আপনি? আর কান্না করছেন কেন? প্লিজ কান্না করবেন না, কথা বলুন। কান্না করার দরুন লামিয়া কথা বলতে পারছিল না। ঈশান যতই কান্না করতে বারণ করছিল, লামিয়া আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল, যেটাতে ঈশান বেশ বিরক্ত বোধ করে তাই বলে, দেখুন, আপনি কথা বলে বলুন, নাহলে ফোনটা আমি রেখে দিচ্ছি। এই না প্লিজ ঈশান, ফোনটা কেটো না, আমি তোমার লামিয়া, প্লিজ আমার সাথে একটু কথা বলো। ও, আপনি কেন ফোন দিয়েছেন? অপমান করাটা কম হয়ে গেছে? প্লিজ ঈশান, এইভাবে বলো না, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে সেদিন ওভাবে বিহেভ করতে চাইনি, কিন্তু না চাইতেও হয়ে গেছে। প্লিজ তুমি আমার একটা বার মাফ করে দাও, একটা বার আমার কাছে আসো, আমি তোমায় একটা বার দেখতে চাই। প্লিজ একটা বার আমার সাথে দেখা করো। দেখুন, সেটা কখনো সম্ভব নয়। আর আপনি নিজেই চান না আমি আপনার কাছে যাই, সেজন্য আমি আপনার কাছে যাওয়া বাদ দিয়ে দিয়েছি। আর তাছাড়া আপনার সাথে আমার কোনোভাবেই যায় না। আমি জানি তুমি আমার উপর ওই কথাগুলোর জন্যই রেগে আছো। দেখো, আমি কথাগুলো মন থেকে বলিনি। প্লিজ একটা বার আমার কাছে আসো, আমি তোমায় নিজের মনের কথাগুলো খুলে বলতে চাই। একটা বার তোমাকে ভালোবাসার সুযোগটা দাও। তোমার এই কয়েকদিনের অনুপস্থিতিতে আমি বুঝতে পেরেছি আমি তোমায় কতটা ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে পারবো না আমি। প্লিজ এমন করো না আমার সাথে, আমি মরে যাব। তোমায় না পেলে আমি আমি সত্যি মরে যাব। দেখুন ম্যাডাম, এসব সেন্টিমেন্টাল কথা বলে আপনি আমার মনটা গলাতে পারবেন না। তাই ভালো হয় ফোনটা রেখে দিলে। আপনি আর আমাকে কখনো ফোন দিবেন না। আপনি আপনার লেভেলের কাউকে খুঁজে নিন। ফোনটা কাটার আগে একটা কথা শুনে রাখো, তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। আমি ৮ ঘন্টা সময় দিচ্ছি তোমায়। এর মধ্যে যদি তুমি আমার সাথে দেখা না করো, তাহলে ৮ ঘন্টা পর অনেক ভালো একটা খবর শুনতে পাবে তুমি, যেটা তোমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হবে। বলা শেষ হতেই লামিয়া ফোনটা কেটে দিয়ে তারপর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। আর অন্যদিকে ঈশান ভাবতে শুরু করে, লামি এসব কি বলল? ও কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি এটা ওর অভিনয়? না না, এটা কি করে অভিনয় হতে পারে? না, আজকে রেস্টুরেন্টে আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। ও যদি সত্যি কিছু একটা করে ফেলে, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কথাগুলো ভেবেই ঈশানের বুকের ভেতর অনেকটা কেঁপে ওঠে। আর অজানা একটা ভয় কাজ করতে থাকে। লামিয়া যদি সত্যি কিছু একটা করে ফেলে, সে কথা ভেবেই ঈশান আর বসে থাকতে পারে না। তৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে যায়। 20 মিনিটের মধ্যে লামিয়ার বাসার সামনে চলে আসে। তারপর ঠিক আগের মতোই ব্যালকনি দিয়ে ওর রুমে প্রবেশ করে। ঈশান ব্যালকনিতে আসতেই বুঝতে পারে লামিয়া কান্না করছে। রুমে ঢুকে দেখে লামিয়া বালিশে মুখ গুজে ফুপিয়ে কান্না করছে। ঈশান এবার ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওকে ডাকে, লামিয়া, এই লামিয়া। কথাটা বলতেই এবার লামিয়া কান্না থামিয়ে দিয়ে ঈশানের দিকে তাকায়। ঈশানকে দেখে ওর দেহে প্রাণ ফিরে পায়। তৎক্ষণাৎ লামিয়া দৌড়ে গিয়ে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ে আর শক্ত করে জড়িয়ে ধরে। ও ঈশান এমনভাবে আস্তে বিস্তে জড়িয়ে ধরে যেটাতে মনে হচ্ছিল লামিয়া ঈশানের বুকের মধ্যে ঢুকে যাবে। লামিয়া ঈশানের বুকে মুখ গুজে দিয়ে কান্না করতে করতে বলে, আমি সরি ঈশান, আমি বুঝতে পারিনি সেদিন তোমায় ওভাবে কথাগুলো বলে ফেলবো, যার জন্য তুমি এতটা কষ্ট পাবে। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমি তোমায় এতটা ভালোবেসে ফেলবো। আমি কয়টা দিনই বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি একটা বার আমায় নিজের বুকের সাথে জড়িয়ে নাও।
লামিয়া কান্না করার জন্য কথাগুলো ভালোভাবে বলতে পারছিল না। ঈশানেরও লামিয়ার কান্নাটা দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তাই আর থাকতে না পেরে দু হাতে লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই রাজকুমারী, কান্না করো না প্লিজ, একটু কান্না থামাও। আমি তো তোমার কাছে এসেছি, প্লিজ একটু কান্না থামাও। এইভাবে কান্না করলে আমার খুব কষ্ট হয়, প্লিজ একটু কান্না থামাও। কিন্তু লামিয়া কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না। ঈশান লামিয়াকে অনেক বোঝানোর পর ও একটু কান্না থামায়, কিন্তু দীর্ঘ আধ ঘন্টা ঈশানকে এইভাবে জড়িয়ে ধরে রাখে। ঈশান লামিয়াকে নিজের বুকের সাথে ধরে রেখেছে। ওর কান্না থামলেও বারবার হেসকি তুলছিল আর নাক টানছিল। তাই ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে ওর কপালে একটা কিস করে। এবার লামিয়া যেটা করে ঈশান সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লামিয়া ঈশানের শার্টের কলার আঁকড়ে ধরে দুজনের চার ঠোঁট এক করে দেয়। তারপর লামিয়া ঈশানকে পাগলের মতো কিস করতে থাকে। তখন ঈশানও ওর সাথে রেসপন্স করে। তাই লামিয়ার কোমর জড়িয়ে ধরে ওর আরো কাছে টেনে নিয়ে এক হাতে ওর মাথার পেছনে রেখে দুজনকে কিস করতে থাকে। দীর্ঘ 15 মিনিট পরে লামিয়া ঈশানকে ছেড়ে দেয়। তারপর একটু শান্ত হয়। ঈশান তখন ওর মুখের দুপাশে হাত দিয়ে লামিয়ার সারা মুখে কিসে ভরিয়ে দেয়। ঈশান ওকে কিস করা থামালে লামিয়া আবার ওকে জড়িয়ে ধরে। এ যেন কতদিনের না পাওয়া ভালোবাসার বহিঃপ্রকাশ। প্লিজ ঈশান, তুমি আমায় কখনোই ছেড়ে যেও না। আমি বাঁচবো না তোমায় ছাড়া। এই পাগলি, এসব উল্টাপাল্টা কি কথা বলবো? হ্যাঁ, ছেড়ে যাওয়ার জন্য তো তোমাকে ভালোবাসিনি। ঈশান লামিয়া দুজনেই আজকে অনেক হ্যাপি। দুজনকে ভালোবেসে নিজের কাছে টেনে নিয়ে শুরু হয় ওদের ভালোবাসার শুভারম্ভ। এভাবে কাটছে ওদের দিন। আর ঈশান প্রতিদিন রাতে লামিয়ার সাথে ওর বাসায় এসে দেখা করে। তাছাড়া তো সময়ে অসময়ে হয় পার্কে, না হয় রেস্টুরেন্টে, হয়তোবা রোমান্টিকে প্লেসে দেখা করে। দেখতে দেখতে ঈশানের যাবার দিনটা চলে আসে। আর এর মাঝে ওদের হাই কমান্ডের ফোন এসেছে। উনি ঈশানকে ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য বলেছে। সবকিছু গোছগাছ করে শেষ একটু পর ঈশান বেরিয়ে পড়বে। তাই যাওয়ার আগে ওর রাজকুমারীর সাথে দেখা করতে এসেছে। কিন্তু লামিয়া যখন থেকে শুনেছে ঈশান আবার ক্যাম্পে ফিরে যাবে, তখন থেকে লামিয়ার মনটা বেশ খারাপ। তাই ওকে বারবার যেতে বারণ করছে। কিন্তু ঈশানের কিছু করার নেই, ও যেতে বাধ্য। লামিয়া পার্কে এসে দাঁড়িয়ে আছে। ঈশান ওর পাশে দাঁড়ায়। কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করে। ঈশান বেশ বুঝতে পারছে লামিয়ার মনটা অনেকটাই খারাপ। ও কথা বোঝে না দেখে ঈশান বলতে শুরু করে, রাজকুমারী, আমি আজকে দুপুরে চলে যেতে হবে। কথাটা বলতেই লামিয়া একটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকায়। ঈশান দেখে লামিয়ার চোখ দুটো পানিতে টলমল করছে। ঈশান ওকে আর কিছু বলে ওঠার আগে লামিয়া ঈশানকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশানের লামিয়ার কান্নাটা সহ্য হয় না। তারপরও ওকে শান্ত করার জন্য বলে, এই পাগলি, তুমি জানো না আমার রাজকুমার এইভাবে কান্না করলে আমার খুব খারাপ লাগে? তারপরও কেন তুমি এইভাবে কান্না করো বলো তো? আমি তো বলেছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার কাছে। প্লিজ ঈশান, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। রাজকুমারী, আমার কি তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না বলো? অনেক কষ্ট হবে, তারপরও কিছু করার নেই। তুমি তো জানো চাইলেও আমি সময় তোমার কাছে থাকতে পারবো না। আমার যে যেতেই হবে। প্লিজ তুমি কান্না করো না। যাওয়ার আগে একটাবার হাসো, আমি তোমার হাসির মুখটা দেখে যেতে চাই। ঈশান লামিয়াকে অনেক বোঝানোর পর একটু শান্ত হয়। তারপর একটা শুকনো হাসি দেয়। ঈশান লামিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তারপর ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে ঈশান ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই চলছে ওদের দিন। লামিয়া ঈশানের ভালোবাসার সম্পর্কের 1 মাস কেটে গেছে। আর যতই দিন যাচ্ছে ওদের ভালোবাসাটা ততই বাড়ছে। লামিয়া ঈশানকে প্রায়ই ওদের বিয়ের কথা বলে, কিন্তু ঈশান লামিয়াকে কোনো উত্তর দিতে পারছিল না। কারণ ওদের কমান্ডোর নির্দেশ ছাড়া ঈশান বিয়েটা করতে পারবে না। পরদিন সকালে ঈশান ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। তখনই হাই কমান্ডোর ডাক আসে। উনি ঈশানকে জরুরিভাবে দেখা করতে বলে। ঈশান ওনার সামনে গিয়ে সম্মান প্রদর্শন করে আর বলে, স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ স্যার, শোনো, গোপন সূত্রে খবর পাওয়া গেছে আজকে বিকেলের দিকে প্রধানমন্ত্রীর উপর হামলা হতে পারে। কথাটা শুনেই ঈশানের ভেতর একটা ভয় কাজ করতে শুরু করে। লামিয়ার বাবার উপর নাকি অ্যাটাক হতে পারে। ঈশান এবার বলতে শুরু করে, স্যার এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের হাতে সময় খুবই কম। পুলিশ কমিশনার আমাদের কাছে সাহায্য চেয়ে একটা চিঠি পাঠিয়েছে।
তোমরা এখনই শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দাও। প্রধানমন্ত্রীকে সেভ করার দায়িত্ব আমি তোমাদের দিলাম। স্যার, আপনি কিছু টেনশন করবেন না, আমরা এখনই রওনা দিচ্ছি। ঈশান তৎক্ষণাৎ ও টিমের লোকজন নিয়ে তারপর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। দূরত্ব গাড়ি ড্রাইভ করাতে কয়েক ঘন্টার মধ্যে ঈশান আর ওর টিম শহরে পৌঁছে যায়। তারপর লামিয়ার বাসার সামনে চলে আসে। লামিয়া ব্যালকনিতে দাঁড়িয়েছে। ঈশান গাড়ি থেকে নামতে ও ঈশানকে দেখতে পায়। তৎক্ষণাৎ লামিয়া দৌড়ে বাসার নিচে আসে। আর ঈশান ওদের বাসায় ঢোকার আগেই লামিয়া ঈশানকে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, তুমি আসবে, আমাকে একটাবার বলনি কেন? তুমি জানো তোমাকে দেখার জন্য আমার মনটা কতটা ব্যাকুল হয়ে আছে। এভাবে কেউ সারপ্রাইজ দেয়? লামিয়া, তোমার আব্বু কোথায়? ঈশানের এমন প্রশ্নের মানে একজনকে ছেড়ে দিয়ে ওর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তখন ঈশান আবার বলে, কি হলো, তোমার আব্বু কোথায় বলো? কেন, আব্বু কি দরকার? কথা বলার সময় নেই, তোমার আব্বুর প্রাণ সংশয় আছে, প্লিজ তুমি বলো তোমার আব্বু কোথায়। ঈশানের কথাটা শুনে লামিয়া বেশ ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, এসব তুমি কি বলছো আব্বু? হ্যাঁ, আমি ঠিকই বলছি, সময় নষ্ট করো না, বলো তোমার আব্বু কোথায়। লামিয়া ঈশানকে ওর আব্বুর যেখানে আছে সেই ঠিকানা বলে। ঈশান তৎক্ষণাৎ লামিয়াকে ছাড়িয়ে ওই স্থানের উদ্দেশ্যে রওনা দেবে। তখন লামিয়া বলে, প্লিজ ঈশান, তুমি আমার আব্বুকে বাঁচাও। তোমার আমার উপর বিশ্বাস আছে তো? নিজের থেকেও বেশি। তাহলে ভয় পেও না, আমি থাকতে তোমার আব্বুর কিছুই হবে না। কথাটা বলেই ঈশান বেরিয়ে গেল। অন্যদিকে লামিয়ার আব্বু অর্থাৎ প্রধানমন্ত্রী এক মিটিং অ্যাটেন্ড করে মিটিং শেষ করে সবে মাত্র বের হয়েছিল। এর মাঝে ঈশান গিয়ে ওনার সামনে দাঁড়ায় আর কিছু বুঝে ওঠার আগে চারপাশ থেকে গুলি আসতে শুরু করে। তাই ঈশান এবার প্রধানমন্ত্রী অর্থাৎ লামিয়ার আব্বুকে নিয়ে লুকিয়ে পড়ে। শুরু হয়েছে তুমুল গোলাগুলি। চারিদিকে গুলির শব্দে মুখরিত। একের পর এক লাশ পড়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক পর্যায়ে ঈশান খেয়াল করে মন্ত্রীর পেছন থেকে কেউ একজন ওনাকে গুলি করার জন্য টার্গেট ফিক্সড করেছে। ঈশান তখন ওনাকে সেভ করে দাঁড়ায়। এর মধ্যেই মন্ত্রীর থেকে কিছুটা দূরে একটা লোক হঠাৎ করে এসে মন্ত্রীকে উদ্দেশ্য করে গুলি করলে সেটা গিয়ে মন্ত্রীর হাতে লাগে। ঈশান সেটা দেখে লোকটিকে গুলি করে। আর এর মাঝে মন্ত্রীকে টার্গেট ফিক্সড করে আরো দুজন লোক এসে ঈশান আর কোনো উপায় না পেয়ে মন্ত্রীকে সেভ করে গুলি করতে থাকে। কিন্তু ওদের সাথে পেরে ওঠে না। তাই আর কিছু বুঝে ওঠার আগে সেই লোকটা যখনই মন্ত্রীকে উদ্দেশ্য করে গুলি করে ঈশান ওনার সামনে তাকায়। তৎক্ষণাৎ সেই লোকগুলো গুলিতে ঈশানের বুকটা ঝাঁঝরা হয়ে যায়। একসাথে 4-5টা গুলি ঈশানের শরীরে লাগে। তাই তৎক্ষণাৎ ঈশানের শরীর থেকে রক্তের বন্যা বইতে থাকে। ঈশানের টিমের কিছু সদস্য দেখে ঈশানের এমন অবস্থা দেখে ওই লোকটাকে উদ্দেশ্য করে গুলি করলে ওরা ঘটনাস্থলেই মারা যায়। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারছিল না। ওর শরীরটা মাটিতে পড়ে যেতে গেলে এবার মন্ত্রী ওকে ধরে ফেলে। আর এর মধ্যে ঈশানের কয়েকজন টিম মেম্বার ওদের কাছে এগিয়ে আসলে ঈশান বলতে শুরু করে, ঈশান, এ তুমি কি করলে? আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবনটাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিলে। ঈশান একটা শুকনো হাসি দিয়ে তারপর বলতে শুরু করে, স্যার, আমি লামিয়াকে কথা দিয়েছিলাম, আপনার কিছু হতে দেব না। কথাটা বলেই ঈশানের শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। আর্মি অফিসার অর্থাৎ ঈশানের শরীরে গুলি লাগাতে আর শত্রুপক্ষের লোক সংখ্যা কমিয়ে আসাতে ওরা আর উপায় না পেয়ে পালিয়ে গেছে। শরীরটা নিস্তেজ হয়ে পড়লে ঈশানের টিম মেম্বাররা ওকে আর মন্ত্রী সাহেবকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে ঘটনাটা সারা দেশে জানাজানি হয়ে গেছে। আর ঈশানের বাসায় লামিয়া ও বিষয়টা জানতে পেরেছে যে কে বা কারা মন্ত্রীর উপর অ্যাটাক করেছিল। ওনাকে বাঁচাতে গিয়ে আর্মি অফিসার ঈশানের গুলি লেগেছে। নিউজটা দেখে লামিয়া আর ঈশানের আব্বু আম্মু কান্না করে দেয়। তারপর ওরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। ঈশানকে হসপিটালে আনার সাথে সাথেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর অপারেশন শুরু হয়ে যায়। অন্যদিকে মন্ত্রীর হাতে গুলি লাগাতে ওনাকে আর একটা কেবিনে শিফট করা হয়। পুরো হসপিটালটা সিকিউরিটি ফুল করা হয়। ঈশানের অপারেশন শুরু হয় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ, কিন্তু এখনো ডক্টর বের হচ্ছে না। এর মধ্যে আব্বু আম্মু আর লামিয়া ওর আম্মুর সাথে হসপিটালে চলে আসে। লামিয়া প্রথমে ওর আব্বুর কাছে যায়। যখন দেখে ওর আব্বুর তেমন কিছু হয়নি তখন ওর আব্বু ঈশানের কথা বলে তৎক্ষণাৎ লামিয়া ঈশানের কাছে ছুটে যাওয়ার জন্য কেবিন থেকে বের হয়ে আসে। লামিয়া অপারেশন থিয়েটারের সামনে আসতেই দেখে সেখানে ঈশানের আব্বু আম্মু বসে আছে। লামিয়া আব্বু আম্মুর কাছে এসে বলতে শুরু করে, আন্টি আঙ্কেল, ঈশানের কি অবস্থা?
ও কেমন আছে? আমার ঈশান ঠিক আছে তো? লামিয়ার এমন কথা শুনে ঈশানের আব্বু আম্মু ওর দিকে অবাক দৃষ্টিতে তাকায়। ওনাদের চুপ করে থাকতে দেখে লামিয়া বলতে শুরু করে, প্লিজ আন্টি, আপনারা চুপ করে থাকবেন না, একটাবার বলুন আমার ঈশান কেমন আছে এখন। আমি ওর সাথে দেখা করতে চাই। কথাগুলো বলেই লামিয়া কান্না করে দেয়। লামিয়া কান্না করছিল আর কথাগুলো বলছিল। লামিয়ার কান্নার শব্দে লামিয়ার আব্বু আর আম্মু সেখানে আসে। তখন লামিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন আব্বু ওকে সান্ত্বনা দিয়ে বলে, লামিয়া, মামনি, তুমি কান্না করো না। কি হয়েছে বলো আব্বুকে। লামিয়ার আব্বু ওকে অনেকক্ষণ যাবৎ একই প্রশ্ন করছে, কিন্তু ও কান্না করার দরুন কিছুই বলতে পারছে না। আর ঈশানের আব্বু আম্মু লামিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে ছেলের জন্য চোখের পানি তো আছেই। এবার লামিয়া কান্না করতে করতে ওনাদের সব খুলে বলে ঈশান আর ওর সম্পর্কের বিষয়ে। সবটা শুনে লামিয়ার আব্বু বলতে শুরু করে, মামনি, তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, ঈশানের কিচ্ছু হবে না। আব্বু, আমি ঈশানকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আব্বু, তুমি ওকে বলো না আমার সাথে কথা বলতে। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। প্লিজ আব্বু, আমাকে ওর কাছে যেতে দাও তুমি। আব্বু আম্মু লামিয়ার কথাগুলো যতই শুনছিল ততই অবাক হচ্ছিল। স্বয়ং মন্ত্রীর মেয়ে নাকি ওনাদের ছেলেকে ভালোবাসে, এতে অবাক হবারই কথা। আর ওনাদের ছেলেই বা কম কিসের? দেশের এত বড় একটা দায়িত্ব যার হাতে, তার সম্মানটাও কোনো অংশে কম না। এবার লামিয়া ঈশানের আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল আন্টি, তোমরা ঈশানকে বলো না আমার সাথে কথা বলতে। প্লিজ ওকে বলো আমার সাথে কথা বলতে, আমার কাছে আসতে। আব্বু আম্মু এবার কান্না থামিয়ে লামিয়াকে সান্ত্বনা দিতে থাকে। আর ওর আব্বু তো ওকে সেই প্রথম থেকে বোঝাতে শুরু করেছে, কিন্তু ও ঈশানকে এতটা ভালোবাসে যার জন্য নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছিল না। লামিয়ার আব্বু ওকে বারবার বলছিল, লামিয়া মামনি, কান্না থামা বললাম তো, ঈশানের কিছু হবে না, আর ওর কিছু হতে পারে না। আল্লাহ আছেন, উনি অবশ্যই তোমার ঈশানকে সুস্থ করে দেবে। লামিয়া কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। যাকে এতটা ভালোবাসে তার এই অবস্থাতে নিজেকে শান্ত করবে কি করে? এর মাঝে অপারেশন থিয়েটারের বাতিটা নিভে যায়। ডক্টর বেরিয়ে আসলে লামিয়া দৌড়ে ডক্টরের কাছে যায় আর বলতে শুরু করে, ডক্টর, আমার ঈশান কেমন আছে? ও ঠিক হয়ে যাবে তো? প্লিজ বলুন না ডক্টর। দেখুন, রোগীকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল তাতে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে করেছিলাম ওনাকে বাঁচানো খুব কষ্ট হবে, কিন্তু অপারেশন করে আমরা ওনার শরীর থেকে সবগুলো গুলি বের করে ফেলেছি। কিন্তু কিন্তু কি ডক্টর? প্লিজ এইভাবে বলবেন না, চুপ করে থাকবেন, এইভাবে বলুন কিছু। ওনার আঘাতটা এতটাই মেজর যে 24 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান না ফেরে তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। আপনারা আল্লাহকে ডাকুন। কথাটা বলেই ডক্টর সেখান থেকে চলে যায়। আর লামিয়া আবারও কান্নায় ভেঙে পড়ে। ঈশানের আব্বু আম্মু কান্না করে দেয় আর নিজেদের শান্ত করে রাখতে পারে না। এবার লামিয়া আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বু, আমি ঈশানকে ছাড়া থাকতে পারবো না। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব। প্লিজ আব্বু, ওকে বলো না আমার কাছে আসতে। ওকে ফিরে আসতে বলো আব্বু। প্লিজ আব্বু, ওকে আমার কাছে ফিরিয়ে এনে দাও তুমি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মামনি, তুমি শান্ত হও, ঈশানের কিচ্ছুই হবে না, আল্লাহ ওকে ঠিক সুস্থ করে দেবে। তোমাদের ভালোবাসার জোরে আল্লাহ ওকে বাঁচিয়ে রাখবে। প্লিজ মামনি, তুমি কান্না করো না। ডক্টরের কথা শোনার পর থেকে লামিয়ার ভেতর একটা অজানা ভয় কাজ করতে শুরু করেছে। ও হয়তো ঈশানকে হারিয়ে ফেলবে, তাই নিজেকে স্বাভাবিক করতে পারছে না। দেখতে দেখতে রাত আসে, কিন্তু লামিয়া এখনো কান্না করেই যাচ্ছে। ঈশানের আব্বু আম্মু লামিয়াকে বোঝাচ্ছে, কিন্তু লামিয়া কিছুতেই কান্না থামাচ্ছে না। কান্না করতে করতে রীতিমতো হেঁচকি তুলছে। অনেক কষ্টে দীর্ঘ একটা রাত শেষে সকালের আলো ফুটে। এর মাঝে ডক্টর আমার ঈশানকে দেখতে আসে। উনি ঈশানের কাছে গিয়ে দেখে ও তাকানোর চেষ্টা করছে। ডক্টর বুঝতে পারে ঈশানের জ্ঞান ফিরবে। ঈশান আস্তে আস্তে চোখ খুলে দেখে ও একটা রুমে শুয়ে আছে। আর ওর বুঝতে বাকি রইল না এটা হসপিটাল। ডক্টর ওকে চেক আপ করে বাইরে গিয়ে সবাইকে বলে ঈশানের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে লামিয়া দৌড়ে ঈশানের কেবিনে ঢোকে আর ওর পাশে এসে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। ঈশান বুঝতে পারে এটা আর কেউ নয়, ওর লামিয়া। ঈশান ওর দিকে তাকিয়ে বলতে শুরু করে, এই রাজকুমারী, কান্না করছো কেন? দেখো, আমি তো ঠিক হয়ে গেছে। ঈশানের কথায় লামিয়ার কান্নার গতিটা আরো বেড়ে যায়। ও ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। এবার ঈশান আর লামিয়ার আব্বু আম্মু কেবিনে ঢোকে। লামিয়ার আব্বু তখন বলতে শুরু করে,
ঈশান, আমি লামিয়ার কাছ থেকে সব শুনেছি। সবটা শুনে যেটা বুঝতে পেরেছি, লামিয়া তোমাকে অনেক বেশি ভালোবাসে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে লামিয়া কিভাবে থাকতো বলো তো? তুমি কেন আমাকে বাঁচাতে গিয়ে এভাবে নিজের জীবনটা বিপন্ন করলে বলো তো? স্যার, লামিয়া আমার থেকে আপনাকে বেশি ভালোবাসে, আর আমি লামিয়াকে কথা দিয়েছিলাম আপনার কিছু হতে দিব না, তাই লামিয়াকে দেওয়া কথাটা রাখার চেষ্টা করেছে। আমার মেয়েটা তোমাকে ভালোবেসে কোনো ভুল করেনি, আমি যেটা বুঝতে পারছি। আর হ্যাঁ, তুমি সুস্থ হলে আমি লামিয়ার সাথে তোমার বিয়েটা দিতে চাই। আমার তোমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ের সুখটাই আমার কাছে বড়। জি স্যার। কিসের স্যার? আব্বু বলো। হ্যাঁ আব্বু। ঈশান আব্বু আম্মু কোনো কথা বোঝেল না, শুধু ওর আর মন্ত্রীর কর্মকাণ্ড দেখছিল। ওদের এভাবে চুপ করে থাকতে দেখে মন্ত্রী ঈশানের আব্বুকে বলতে শুরু করে, বিয়ে সাহেব, ওদের বিয়েতে আপনাদের আবার কোনো আপত্তি নেই তো? আরে না না মন্ত্রী সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। আপনিও আপনার ছেলের মতো কি শুরু করলেন? বিয়ে বলুন বিয়েই। লামিয়ার আব্বুর কথায় এবার সবাই হাসতে লাগলো, আর লামিয়া ওদের বিয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, তাই ও বলতে লাগলো, আব্বু তুমি কি শুরু করলে বলো তো? লামিয়ার আপু দেখলো ঈশান আর লামিয়া দুজন দুজনের দিকে তাকাচ্ছে, তাই উনি বুঝতে পারলো ওদের একা ছেড়ে দেওয়াটাই ভালো। তাই লামিয়ার আব্বু বলল, ওকে ওকে যাচ্ছি। ঈশান, তুমি রেস্ট নাও। চলুন বিয়ে সাহেব, আমরা ছেলে মেয়েদের বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলি। লামিয়ার আব্বু ঈশানের আব্বুকে উদ্দেশ্য করে বলল কথাটা। তারপর লামিয়ার আব্বু ওনাদের ইশারায় বেরিয়ে যেতে বললে সবাই কেবিন থেকে বেরিয়ে যায়। এবার ঈশান উঠে বসতে গেলে লামিয়া ওকে আবার শুইয়ে দিয়ে বলল, এই তুমি উঠেছো কেন? চুপচাপ শুয়ে থাকো। আমার রাজকুমার এইভাবে কান্না করছে, আর আমি চুপচাপ থাকবো কি করে বলো তো? তোমাকে উঠতে হবে না, আমি তোমার পাশে শুয়ে পড়ছি। বলে লামিয়া ঈশানের পাশে গিয়ে শুয়ে পড়ল। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও কান্না করতে শুরু করলো। এই পাগলি আবার কান্না করছে কেন? দেখো আমি তো ঠিক হয়ে গেছে, প্লিজ কান্না থামাও। আজকে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে থাকতাম বলো তো? আমার কিছু হয়নি তো, আর তোমার ভালোবাসা আমার সাথে ছিল, তাই আমার কিছুই হতো না। চুপ, একদম চুপ। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচতাম বলো? এই পাগলি এসব উল্টোপাল্টা কথা কেন বলছো? আমার তো কিছু হয়নি, দেখো আমি একদম ঠিক আছে। কেমন ঠিক আছো সে তো দেখতেই পাচ্ছি। কথাটা বলেই লামিয়া নাক টানতে লাগলো। এবার ঈশান ওর মুখটা নিজের বুক থেকে তুলে তারপর ওর চোখের পানিগুলো মুছে দিল। লামিয়া তবুও কান্না করে যাচ্ছে। ঈশান বুঝতে পারল এভাবে হবে না, তাই লামিয়ার মাথার পেছনে এক হাত দিয়ে তারপর দুজনের চার ঠোঁট এক করে দিল। লামিয়া কিরে, ঈশানের স্পর্শ কি পেয়ে হলো? ওকে পাগলের দরজা মতো খোল। কিস করতে আর লাগলো। এভাবে চিৎকার ভালো করলি থাক কেন? ভালোবাসাগুলো। গল্পটা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন স্টোরি নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।